আর একটু সংক্ষেপ ভিডিওটা আমি বলে দিই। উনি 2014 সালে বিএসসি করেছেন, বিএসসি ইন ইকোনমিক্স, কুইন্স মেরি ইউনিভার্সিটি লন্ডন থেকে বিএসসি কমপ্লিট করেছেন। এমএসসি করেছেন 2015 সালে ওই একই ইউনিভার্সিটি, ইকোনমিক্সে ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন থেকে, এবং পিএইচডি করেছেন উনি একই ইউনিভার্সিটি থেকে। 2018 সালে উনি আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডজাংক্ট ফেলো হিসাবে 2018 সাল থেকে কাজ করতেছেন, এবং 2019 সালে থেকে উনি এখন পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে কাজ করতেছেন ইউনিভার্সিটি অফ মিউনিক, জার্মানিতে। আর আমাদের সাথে আরো একজন আছেন গেস্ট, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর আখতারুজ্জামান স্যার। উনি চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। ওনার ভিটাটা একটু সংক্ষেপে বলতে যাচ্ছি। উনি 2000 সালে বিএসসি কমপ্লিট করেছেন ইসলাম ইউনিভার্সিটি থেকে, ওখানে উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। 2001 সালে এমএসসি কমপ্লিট করেছেন ইসলামিক ইউনিভার্সিটি থেকে, সেখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। 2015 সালে উনি পিএইচডি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি ইতালি থেকে, ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটা ডেগলি স্টাডি ডি মিলানো থেকে। উনি 2005 থেকে 2008 সালে ইসলামিক ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ছিলেন। 2008 থেকে 2016 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলেন। 2016 থেকে 2019 অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন। এখন 2019 থেকে উনি প্রফেসর হিসেবে কাজ করতেছেন ইসলামিক ইউনিভার্সিটিতে। বর্তমানে স্যার ইসলামিক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করতেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শত ব্যস্ততার ভিতরেও স্যার এসেছেন, আমরা অনেক গর্বিত। আবু বকর সিদ্দিক, উনি আমাদেরই ফ্যাকাল্টি, আমরা সবাই জানি। আমাদের বর্তমান প্রক্টর ইমামুনুর রহমান স্যার ওনার আপন ছোট ভাই, সেই সূত্রে আমারও ছোট ভাই, এবং ওনার সাথে আমার এর আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে। খুবই ভালো মনের মানুষ, খুবই ভালো মানুষ, এবং খুব বড় মাপের একজন রিসার্চার। আমাদের আমাদের এই ক্ষুদ্র একটা প্রোগ্রামে উনি যে আমাদের টাইম দিচ্ছেন, এই জন্য আমরা আসলে অনেক হ্যাপি। দুজন অতিথি যাদের পেয়েছি আমরা, ওনারা আসলে অনেক বড় মাপের মানুষ। তাদের সান্নিধ্য পেয়ে আমরা অনেক কিছু কি বলে জানবো, শিখবো। আমি বড় মাপের না। তো তো স্যার হচ্ছে আমাদের স্টুডেন্টরা অনেকেই আমাদের মোটামুটি আমরা পার্টিসিপেন্ট পেয়ে গেছি। তো এখন শুরুতেই হচ্ছে আবু বকর সিদ্দিক, উনি আমাদের একটা পেপার প্রেজেন্ট করবেন হায়ার এডুকেশন নিয়ে। পেপার প্রেজেন্টটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা কোশ্চেন সেশনে চলে যাব। তো আমরা মনে হয় শুরু করতে পারি। আচ্ছা, আমি জাস্ট মানে আপনাদের যে আজকের টপিক কি বলে, হায়ার এডুকেশন অপরচুনিটিস, প্রিপারেশনস এন্ড চ্যালেঞ্জেস, আমি এই তিনটা জাস্ট কয়েকটা স্লাইড বানিয়েছি, কারণ ডিসকাশনটা তাহলে একটু স্ট্রাকচারড হবে। তাই তো আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো আমি জাস্ট আমার তো ইন্ট্রো হয়ে গেছে, আমি আবার অনেক কিছু নিজের সম্পর্কে লিখেছিলাম। সেটা হচ্ছে আমি বললে ভালো হবে ভাই। আচ্ছা, আমি তো এই যে পোস্ট ডক এখন, কিন্তু আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্সে আর বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট ইকোনমিক্স। আমার পিএইচডি বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট ইকোনমিক্সে, কিন্তু আমি এখন মোস্টলি এই অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্সে ফোকাস করি আমার রিসার্চের দিক থেকে। আর আমি এখন আমার ইউনিভার্সিটিতে মানে টুমে মাইক্রো ইকোনমিক্স আর ইম্প্যাক্ট ইভ্যালুয়েশনের দুইটা কোর্সের লেকচারার, মানে আমি একদম কোর্স কনভেনার। দুইটাই আন্ডারগ্র্যাডের কোর্স। আর আমার এডুকেশন এই যে মাহফুজ ভাই সুন্দর করে বলেছেন, আমি বেসিক্যালি এ লেভেলের পর 2011 সালে ইংল্যান্ডে যাই। তারপরে হচ্ছে আমার ইকোনমিক্সের আন্ডারগ্র্যাড, তারপরে মাস্টার, সব ব্যাক টু ব্যাক। তো 11 সাল থেকে এখন 2020 সাল প্রায় শেষ, তো প্রায় 9 বছর ধরে আমি বিদেশে। তো আমার জাস্ট যে মানে কেমন এক্সপেরিয়েন্স হয়েছে, প্লাস আমার দেখাচ্ছে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ সুপারভাইজার, আমি মাস্টার্সের থিসিস অনেক স্টুডেন্টদের সুপারভাইজ করি।
তো ওদের ল্যাকিংস কোন কোন দিকে, এগুলো মানে যেগুলো চ্যালেঞ্জেস অনেক কিছু আছে, সেগুলিও আমি একটু ব্রিফলি ডিসকাস করব। তো ফার্স্ট হচ্ছে অপরচুনিটিস। ইউনিভার্সিটি মানে ইউরোপ, নর্থ আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে ডাইভার্সিটি অনেক অনেক প্রেফার করে। ডাইভার্সিটি ইন দ্য সেন্স ফিমেল অ্যাপ্লিক্যান্টস প্লাস ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্টস। তারপরে আবার স্পেসিফিক্যালি বলতে গেলে আফ্রিকা, তারপরে এশিয়ার ডেভেলপিং কান্ট্রিজ যেগুলি, সেখান থেকে ওরা অ্যাপ্লিক্যান্ট ভালো অ্যাপ্লিক্যান্ট পেলে তারা প্রেফার করে। তো এবং বেশিরভাগ কোর্সেই স্পেশালি মানে আমি জার্মানির যে কয়েকটি ইউনিভার্সিটি চিনি জানি বা আমাদের ইউনিভার্সিটিতে এখানে দেখা যাচ্ছে মাস্টার্স লেভেলে কোটা থাকে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মানে এতগুলি 20টা যদি স্টুডেন্ট থাকে একটা মাস্টার্স প্রোগ্রামে, তাহলে 5 জন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাডমিট করবে। তো তার উপরে আবার যদি ডেভেলপিং কান্ট্রি থেকে কোনো ফিমেল অ্যাপ্লিক্যান্ট যায় স্পেশালি ইন সায়েন্স, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা আরো বেশি প্রেফার করে, কারণ দেখা যাচ্ছে উইমেন ইন সায়েন্স একটা বড় প্রবলেম, কারণ দেখা যাচ্ছে উইমেন মানে মহিলারা সায়েন্সে দেখাচ্ছে রিসার্চের ক্ষেত্রে অত বেশি মানে আফটার হচ্ছে আন্ডারগ্র্যাড বা মাস্টার্স, তারপরে হচ্ছে পিএইচডি বা রিসার্চ লেভেলে অত বেশি যায় না, মানে দেয়ার ইজ এ বিগ জেন্ডার গ্যাপ। তো সেই কারণে হচ্ছে অনেকে এনকারেজ করে ফিমেল অ্যাপ্লিক্যান্টদের। তো আর আরেকটা হচ্ছে যে নন স্পিকিং ইংলিশ কান্ট্রিতে বেশিরভাগ মাস্টার্স প্রোগ্রামই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওরাই করে, স্পেশালি জার্মানি, নরওয়ে, তারপরে সুইডেন, এই টাইপের যতই আছে। তো মানে আপনি দেখতে পাচ্ছেন যে দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড, তাদের জন্য একটা বড় একটা মানে অনেক অপরচুনিটিস, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস। তো আপনারা যাচ্ছে এরকম যদি মানে আপনাদের সুইটেবল প্রোগ্রাম খুঁজে পান, সেই ক্ষেত্রে দেখাচ্ছে আপনাদের জন্য অনেক সুবিধা, কারণ আমরা মোটামুটি সবাই ইংলিশ পারি। তো কারণ এই ক্ষেত্রে আমাদের ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে না বা শিখতে হচ্ছে না। ফর এক্সাম্পল জার্মান শিখতে হবে না ওদের মাস্টার্স করতে হলে। আর টিউশন ফির রেঞ্জ হচ্ছে ফিউ হান্ড্রেড ইউরোস থেকে 1000 ইউরোস। ফিউ হান্ড্রেড বলতে হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলি হচ্ছে ফ্রি। ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটি টুম, এটা হচ্ছে সবার জন্যই ফ্রি, কিন্তু হচ্ছে প্রত্যেক সেমেস্টারে একটা সেমেস্টার ফি দিতে হয়। তো সেমেস্টার ফি দেখাচ্ছে 90 ইউরো বা 100 ইউরো এরকম। তো সেইটার ফির মধ্যে এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ফি বা এরকম কিছু একটা সিমিলার, মানে আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু এটা জানি যে প্রতি সেমেস্টারে 100 বা 150 ইউরোর বেশি না এইটা। আদারওয়াইজ কোনো টিউশন ফি নাই। আর এই ফি যেটা দেওয়া হয় সেটার মধ্যে আপনার লোকাল যে বাস, তারপরে ট্রাভেলিং, এগুলো সবকিছু ফ্রি স্টুডেন্টদের জন্য। তো এই যে ইউনিভার্সিটিগুলি ফ্রি বা অলমোস্ট ফ্রি, সেগুলি বেশ কম্পিটিটিভ। এবং আমি যেটা বললাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা কোটা আছে। তো যদি 20 জনের মধ্যে 5 জন নেয়, দ্যাট মিনস ইউ হ্যাভ টু কম্পিট এগেইনস্ট মেনি অ্যাপ্লিকেন্টস টু বি ওয়ান অফ দ্য 5 অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনও সেই রকম ইউনিক হতে হবে, প্লাস কমপ্লিট হতে হবে। কমপ্লিট ইন দ্য সেন্স আপনার এমন কোনো এক্সকিউজ দেওয়া যাবে না অ্যাপ্লিকেশনে যেখানে আপনার ইউনিভার্সিটি রিজেক্ট করার মানে একটা কি বলে একটা অজুহাত পায়। আপনার সবকিছু দেখাচ্ছে, আপনার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা কোর্সেই থাকে, তো মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে এইটা দেখবেন। শুধু তাই না, ফুলফিল মানে মিনিমাম রিকোয়ারমেন্ট না, আপনার মিনিমামের চেয়েও অনেক মানে সব রিকোয়ারমেন্টই মিনিমামের চেয়ে অনেক ভালো হতে হবে টু বি এবল টু কম্পিট উইথ আদার অ্যাপ্লিকেন্টস। আর ইউনিক ইন দ্য সেন্স যাচ্ছে আপনি যে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস বলে, বা আপনার সিভি যেটা আপনি ওদের অ্যাপ্লিকেশনের সাথে দিবেন, সেগুলিতে যাচ্ছে এমন কিছু কম্পোনেন্টস থাকতে হবে যেটা আপনাকে অন্য অ্যাপ্লিকেন্টদের থেকে আলাদা করে। তো যাচ্ছে আমি এটা মোর ইন ডিটেইলে যাব সিভির ব্যাপারে একটু পরে।
তো অ্যাজ ইউ ক্যান সি অনেক অপরচুনিটিস আছে ইউরোপে, অনেক ইউনিভার্সিটিজ। আপনারা তো মনে হয় বেশিরভাগই অনার্সের স্টুডেন্ট, তাই ওই কারণে আমি মাস্টার্স ফোকাস করছি। কিন্তু আপনারা যদি আবার মানে অনার্স কোর্সে রিপিট করেন, যে আপনি আবার কোন একটা ইউনিভার্সিটিতে গিয়ে আবার সেম কোর্স বা সিমিলার বা অন্য আর একটা কোর্সে অনার্স করবেন, সেই ক্ষেত্রে আবার একটু চ্যালেঞ্জিং হবে ইংলিশ কমপ্লিট ইংলিশ কোর্স বের করতে, কারণ ওদের আন্ডারগ্র্যাড কোর্সগুলি, মানে যেগুলো নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, ওখানে আন্ডারগ্র্যাড কোর্সগুলি ওদের হচ্ছে বেশিরভাগই লোকাল ল্যাঙ্গুয়েজে, খুব কম আছে যেগুলি কমপ্লিট ইংলিশে। তো যাই হোক, তো হাউ শুড ইউ প্রিপেয়ার? তো প্রিপারেশন আর প্ল্যানিং হচ্ছে অ্যাটলিস্ট ফর ইয়ার, মানে আপনি যেই সময়, ফর এক্সাম্পল আমি যদি নেক্সট ইয়ার সেপ্টেম্বরে জয়েন করি, তাহলে আমার এই বছরের সেপ্টেম্বর অ্যাটলিস্ট এই সময় থেকে প্রিপারেশন শুরু করা উচিত। এবং বেশিরভাগ অ্যাপ্লিকেশন ডেডলাইন্সই হচ্ছে মার্চ এবং মে ফর সেপ্টেম্বর এন্ট্রি। তো শুধু মানে মার্চ মেতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিবেন, তার মানে তারও অনেক আগ থেকে আপনার অ্যাপ্লিকেশনগুলি প্রিপেয়ার করতে হবে। অ্যাপ্লিকেশনের অনেক কম্পোনেন্টস আছে যেগুলি আপনাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, যেমন স্টেটমেন্ট অফ পারপাস, তারপরে আপনার সিভি এন্ড সো অন। আর একটা বড় কম্পোনেন্ট হচ্ছে IELTS, যেটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ওদের। তো আপনি হচ্ছে ফার্স্টেই আপনি মনে করেন ডিসাইড করলেন যে আজকে ফর এক্সাম্পল আমাদের এই কথাবার্তায় আপনি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে ঠিক করলেন কি, হ্যাঁ আমি বিদেশে মাস্টার্স করতে যাব। তাহলে আপনার এখন থেকেই IELTS এর প্রিপারেশন নেওয়া উচিত। কারণ যাচ্ছে একবার দুইবার দিয়ে যাচ্ছে ওদের অনেক মক টেস্ট থাকে বা থাকে, কিন্তু একবার দুইবার দিয়ে যাচ্ছে সাকসেসফুল না হলে তারপরে যেন আরো দিতে পারেন এই মার্চ মে ডেডলাইনের আগে। তো সেইটা মাথায় রাখতে হবে। এবং ইংলিশে কমিউনিকেশন করা এটা একটা বড়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ আপনার যদি ইংলিশের কি বলে, মানে আপনি যদি ইংলিশে অত দক্ষ না হন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোর্সে আপনার অনেক ঝামেলা হবে। অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে মানে IELTS এর স্কোর মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে এসছে, কিন্তু ক্লাসে যাচ্ছে অনেক কিছু বুঝতে পারে না, কারণ হচ্ছে তাদের মানে তারা ইংলিশে কোনো কিছু শুনে অভ্যস্ত না বা কোনো কিছু পড়ে অভ্যস্ত না। তো আপনাকে জাস্ট ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি ইংলিশের কথোপকথন, কথাবার্তা সবকিছু ভালোভাবে বোঝেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কোর্সের টার্মগুলি যে আপনি ভালো মতো বোঝেন, সেটাও মাথায় রাখতে হবে। এনিওয়ে, তারপরে হচ্ছে আপনার যে রিলেভেন্ট কোর্সেসগুলি, যেটা হচ্ছে মানে ফর এক্সাম্পল আপনারা তো কম্পিউটার সায়েন্স, তাই না? তো যাচ্ছে আপনি যে findamasters.com, এক্সকিউজ মি, এটা অনেক ভালো ওয়েবসাইট। এখানে যে আপনারা বেশ মানে মোটামুটি ওখানে সবকিছুই আছে। আপনি কাস্টমাইজ করতে পারবেন যে আপনি ইউরোপের শুধু দেখবেন নাকি নর্থ আমেরিকার দেখবেন বা অন্যান্য দেশের দেখবেন, কোথাকার মাস্টার্স দেখবেন। তারপরে আপনি ওখানে টিউশন ফি রেঞ্জও সিলেক্ট করতে পারবেন, যে ফ্রি নাকি আপ টু 1000 ইউরোস পার সেমেস্টার, এইরকম। তাছাড়া অনেকই আছে। তো ইটস এ ভেরি ইউজফুল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যে তারপরে আপনারা আপনাদের মনে করেন রিলেভেন্ট কোর্স খুঁজে পেলেন, যে কম্পিউটার সায়েন্সে একটা মাস্টার্স করব। তারপরে শুধু একটাই তো না, আপনারা মাথায় রাখবেন যে হচ্ছে শুধু একটাতে অ্যাপ্লাই করলে হবে না, অনেকগুলোতে অ্যাপ্লাই করতে হবে। তো আমি যেটা করি, মানে আমি যেটা আগে করতাম, সেটা হচ্ছে এক্সেল একটা শিট বানাতাম, সেখানে কোর্সের লিস্ট করতাম, তারপরে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট কি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট বা আন্ডারগ্র্যাডে আমার স্কোর কত থাকতে হবে, GPA অ্যান্ড সো অন। তারপরে তাদের কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস কি, যে ফর এক্সাম্পল আমার কোনো একটা রিকোয়ারমেন্টে বা কোনো কিছুতে একটা সমস্যা আছে, বা ওরা হচ্ছে বলেছে যে আপনার স্পেসিফিক এই মডিউলটা করে থাকতে হবে মাস্টার্সের জন্য, কিন্তু আপনার করা নাই, তখন আপনি হচ্ছে ডিরেক্ট ওদের ইমেল দিলেন যে আমি এই মডিউলটা আমার আন্ডারগ্র্যাডে করিনি, কিন্তু ইন দ্যাট কেস তোমরা কি আমার অ্যাপ্লিকেশন কনসিডার করবা কিনা।
তো তখন ওরা দেখা যাচ্ছে ক্ল্যারিফিকেশন ইমেল দিবে যে এরকম, দে আর ভেরি প্রম্পট, তো তারা খুব তাড়াতাড়ি রিপ্লাই দেয়। আর এবং এগুলি করতে করতে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিভিটা অনেক রিচ করতে হবে। সিভিতে ফর এক্সাম্পল কোনো আপনারা যদি পার্ট টাইম ওয়ার্ক করেন, বা আরেকটা খুব ভালো জিনিস, মাস্টার্স তো আসলে প্রি রিসার্চ ট্রেনিং, তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রফেসরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হন, তাদের রিসার্চে হেল্প করছেন অ্যান্ড সো অন, তো সেই সব জিনিস আপনার সিভি অনেক রিচ করে, যে আপনি আন্ডারগ্র্যাড থাকা অবস্থায় আপনি এরকম অনেক কিছু রিসার্চ রিলেটেড ওয়ার্কে যুক্ত ছিলেন। এবং সেই সাথে সাথে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যে ওরা দেখাচ্ছে, যেটা বললাম 20 জনের মধ্যে 5 জন বিদেশি নিবে, তো সেখানে দেখাচ্ছে 100টা অ্যাপ্লিকেশন পড়েছে, তো ওরা তখন দেখবে যে কার অ্যাপ্লিকেশন কতটা ইউনিক, কে কতটা সুইটেবল এন্ড সো অন। তো স্টেটমেন্ট অফ পারপাসটাও অনেক সময় ডিটারমিন করা যায় আপনি চান্স পাবেন কি পাবেন না। স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে যে আপনি কেন এই কোর্স করবেন, কেন আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে এন্ড সো অন। তো এটাতেও বেশ কিছু সময় নিয়ে এক্সকিউজ মি সময় নিয়ে তারপরে লিখতে হবে। আর তার চেয়েও সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার গ্রেডস অনেক ভালো থাকতে হবে। তার মানে এখন যে আপনারা যে আন্ডারগ্র্যাড করছেন সেখানে মানে মেক শিওর যে আপনাদের গ্রেডস গুলি অনেক ভালো আসে, কারণ ফার্স্টেই আপনার দেখবে যে গ্রেডস আপনার কত ভালো। যখনই আপনার দেখবে যে গ্রেডস অনেক ভালো, তখন যে বাকি জিনিসগুলি আছে ওগুলি জাস্ট এটাকে আরো বেশি কমপ্লিমেন্ট করবে। তো গ্রেডস যখন ভালো হবে, আপনার প্রফেসর ভালো লেটার অফ রেকমেন্ডেশন এমনি দিবে, তো সেটা মানে এটার সাথে সবকিছুই আসলে রিলেটেড। আর যদি আপনার ব্যাড গ্রেডস থাকে, তাহলে চান্স পাওয়ার মানে পোর চান্স অফ গেটিং ইন, মানে অ্যাডমিশনের চান্স অনেক কমে যায়। তারপরও যাচ্ছে আপনি অন্যান্য দিক থেকে অনেক স্ট্রং, যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, তারপরে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে আপনার যাচ্ছে আন্ডারগ্র্যাডে অনেক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন অ্যান্ড সো অন, এগুলি যদি থাকে তখন যাচ্ছে একটা তখন হয়তো বা কনসিডার করতে পারে। কিন্তু এত রিস্ক নেওয়ার দরকার নাই, এখন থেকেই ভালোভাবে পড়াশোনা করেন যদি ইফ ইউ আর প্ল্যানিং টু গো অ্যাব্রড, কারণ গুড গ্রেডস হলে আর কোনো কিছুই লাগে না আসলে। আর যেটা বললাম, নলেজ অ্যাবাউট ইংলিশ ইজ ক্রুশাল। তো ইংলিশ ভালো হলেই এটা মানে একটা খুবই বড় প্লাস পয়েন্ট আপনার জন্য, কারণ আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে, অনেক কিছু সবকিছুই বুঝতে অনেক সুবিধা হবে। তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমরা হচ্ছে আমাদের টিচারদের সাথে কমিউনিকেট করতে পারি না, তারপরে আমাদের ক্লাসমেটদের সাথে অত বেশি মিশতে পারি না, তখন হচ্ছে কোথায় বাঙালি আছে খুঁজবো, তারপরে করব, তাদের সাথে হ্যাং আউট করবো শুধু। তো এরকম ভালো ইংলিশ কমিউনিকেশন স্কিলস থাকলে তখন হচ্ছে এইসব ব্যারিয়ার আর থাকে না। আর এটা আমি আগেই বলেছি। আর ইফ ইউ আর আপনি যদি কোনো নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান, তাহলে হচ্ছে তাদের জাস্ট ল্যাঙ্গুয়েজ এবং কালচার সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, কারণ হচ্ছে বেশিরভাগ মাস্টার্স কোর্সে আপনার হচ্ছে একটা ইন্টারভিউ হয়। প্রথমে আপনি অ্যাপ্লাই করলেন, আপনাকে শর্টলিস্টেড করা হলো, তারপরে হচ্ছে তারা ফোনে ইন্টারভিউ করবে অথবা স্কাইপে। আমার ইউনিভার্সিটিতে আবার একটু ডিফারেন্ট, করোনার সময় এখন হচ্ছে স্কাইপ বা জুমে ইন্টারভিউ নেয়, কিন্তু তার আগে হচ্ছে আপনার ফেস টু ফেস ওরা ইন্টারভিউ নিতে হবে, উইচ ইজ ভেরি উইয়ার্ড, কারণ হচ্ছে যারা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট তাদের হচ্ছে আগেই মিউনিকে যেতে হতো, মিউনিকে গিয়ে তারপরে হচ্ছে ইন-পার্সন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হতো, যে ইন্টারভিউটা সারাদিন ধরে হয়, সকাল 9টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত। তো যাই হোক, এই ফোনে বা স্কাইপে যখন আপনার ইন্টারভিউ নেওয়া হবে, আপনি যখন দেখাবেন যে আপনি ওদের কালচার সম্পর্কে অনেক কিছু জানেন, বা আপনার ওদের কালচার নিয়ে আপনি অনেক ইন্টারেস্টেড এন্ড সো অন, ওরা অবশ্যই এটা খুশি হবে এবং তারা চাইবে যে সামওয়ান হু অ্যাপ্রিশিয়েটস আওয়ার কালচার, তারা যেন আমাদের এখানে আসে বা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। তো এটা। আর চ্যালেঞ্জেস হচ্ছে কোর্সের মেইন একটা চ্যালেঞ্জ হচ্ছে কোর্সের অ্যাপ্লিকেশন করা। সেটা হচ্ছে আমরা অনেক ভীতু যে যখন হচ্ছে কোনো কোর্স খুঁজে পেলাম,
তারপরে হচ্ছে কি করব না করব কোনো কিছু না সার্চ করে ডিরেক্ট হচ্ছে কোনো একটা এজেন্সি বা কোনো কিছু এরকম কি বলে, এজেন্সি তো বলে মনে হয় না মাহফুজ ভাই, যারা হচ্ছে হায়ার হ্যাঁ, এডুকেশনারি কনসালটেন্সি ফার্ম বা এরকমই, হ্যাঁ, ওদের ওখানে চলে যায়, দিয়ে যাচ্ছে বলি যে আমি এখানে এই কোর্সে যাব, তখন হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেকই হয়, পরে হচ্ছে চান্স হলো না, কিন্তু আপনার হচ্ছে অনেক লস হয়ে গেল। কিন্তু আসলে এটা এত ইজি একটা বিষয়, আপনি কোর্স খুঁজে, আমি যেটা বললাম যে এক্সেল একটা শিট বানাবেন, তারপরে কোর্সের নাম, কোর্স কোন ইউনিভার্সিটিতে, তারপরে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলি কি কি, এটা যখন আপনার একটা লিস্ট থাকবে তখন আপনি জানবেন যে আমি এখানে এখানে অ্যাপ্লাই করব। এবং আরেকটা জিনিস যেটা রাখতে হবে, ওদের প্রত্যেক ওয়েবসাইটে সব ইনফরমেশন দেওয়া আছে। ফর এক্সাম্পল, আপনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকের কম্পিউটার সায়েন্স, যদি আমি জানি না ওদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে কিনা, থাকার কথা যদি টেকনিক্যাল ইউনিভার্সিটি, তো ওখানে যে আপনি দেখলেন যে হাউ টু অ্যাপ্লাই, তো ওখানে দেখা যাবে দিবে যে ওদের কোনো ওয়েবসাইট, যে পার্সোনাল ওয়েবসাইট, অথবা অনেকের থাকে আবার জার্মানিতে স্পেশালি মাস্টার্সের জন্য বা অনার্সের জন্য আপনার থাকে, একটা সেন্ট্রাল ওয়েবসাইট আছে, ওইটার থ্রুতে সব ইউনিভার্সিটি, ওখানে কোর্স আছে, কোন ইউনিভার্সিটি আছে, সবকিছু একটা একটা করে লিস্ট করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন আপলোড করে সেন্ড করে দিতে হয়। আর আরেকটা বড় ব্যারিয়ার হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশনের জন্য আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়। তো এই জাস্ট আপনার কস্ট বলতে, মনিটারি কস্ট বলতে আপনার এই অ্যাপ্লিকেশন ফিটাই, আর অন্য কিছু না। আর যদি লাকি হন, অনেক ইউনিভার্সিটি আছে যাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, তো ইন দ্যাট কেস এটা ফ্রি কমপ্লিটলি। তো নিজেরাই দেখাচ্ছে একটু জাস্ট এক সপ্তাহ যদি সময় স্পেন্ড করেন, তাহলে কিন্তু সবকিছু অর্গানাইজ হয়ে যায়। তো অনেকের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আপনি যদি কেয়ারফুলি এটা করেন, নিজে হ্যান্ডেল করেন, বা কারো একটু সাপোর্ট নিলেন, যে কখনো কোনো কিছুতে বেঁধে গেল, তখন আপনাদের হচ্ছে যে টিচার বাইরে গেছে বা বিদেশে পড়াশোনা করেছে, বা সে অ্যাপ্লিকেশন রিসেন্টলি করেছে বা অভ্যস্ত, তার কাছে থেকে একটু সাজেশনস নিলেন যে আচ্ছা আমি স্যার এখানে বেঁধে গেছি, এখন আমি কিভাবে এটা ওভারকাম করব। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ভিসা। ভিসা অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইজি। আমি যতবার যেখানেই গেছি, প্রথম যখন ইউকেতে যাই, তখন ওই নিজে নিজেই ভিসা অ্যাপ্লিকেশন করা, সবকিছু নিজে নিজেই করা। কিন্তু আপনার অনেকেই যে ভয় পায়, তারা হচ্ছে এজেন্সিতে যায়, আবার এজেন্সি আবার লাখ লাখ টাকা নেয়, অনেকেই করে। কিন্তু আসলে ভিসার ওদের ইতে ওয়েবসাইট থেকেই আপনি নিজে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে পারবেন। ভিসার ওখানে লেখা আছে কি কি ডকুমেন্টস লাগবে, ছবি, অ্যাপ্লিকেশনস এন্ড সো অন, সবকিছু, অফার লেটার, সবকিছু প্রিন্ট করে নিজে নিয়ে গিয়ে সাবমিট করে দিবেন, ব্যাস, আর কিছুই না। তো এটা অনেকেই মনে করে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এই দুইটা আসলে এত সিম্পল, যতক্ষণ না আসলে জিনিসটা ক্লিয়ার হয় বা একবার করেন, ততক্ষণ আসলে মনে হয় যে এটা একটা বড় ব্যারিয়ার, কিন্তু আসলে না। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রি মাস্টার্স ট্রেনিং, দ্যাট মিনস আন্ডার গ্র্যাজুয়েট ট্রেনিং। যে অনেকেই দেখাচ্ছে অনেক কিছু না বুঝে, দেখাচ্ছে অনেক কিছু কনসেপ্ট বোঝে না, অনেক কিছু দেখাচ্ছে মুখস্থ করে পরীক্ষায় পাশ করে ফেললাম, এরকম একটা বিষয় থাকে যে আমার রেজাল্ট ভালো করতে হবে, কিন্তু আসলে আপনার যে অ্যাকচুয়াল নলেজ গেইন সেটা হচ্ছে না। কিন্তু আপনি যখন এই ফরেন কান্ট্রির মাস্টার্স, দেখাচ্ছে ইউরোপিয়ান কোনো মাস্টার্সে আসলেন বা নর্থ আমেরিকাতে, তখন কিন্তু আপনার এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনি কতটুকু জানেন, কারণ ওখানে গিয়ে আর তখন ওই কিন্তু যে মুখস্থ করে বা কোনো কিছু করে, তখন কিন্তু আর কোনো কিছুই মানে লাভ নাই যদি আপনি কনসেপ্ট গুলি খুব ভালো মতো না জানেন। আর রিসার্চ মেথোডলজি, কারণ বেশিরভাগ মাস্টার্সেই আপনার একটা মানে 1/3 মার্কই আসে আপনার মাস্টার্সের থিসিস থেকে। তো বাংলাদেশের ইউনিভার্সিটি, আমি তো আসলে পড়িনি, তো আমি আসলে অত ভালো জানি না। তো তারপরও যদি মেথোডলজি, মানে হাউ টু কন্ডাক্ট রিসার্চ, যে আপনার মেথডস গুলি কি, কিভাবে কি করতে হবে না করতে হবে, হোয়াট আর দ্য স্টেপস, এটা যদি মানে ক্লিয়ার আইডিয়া না থাকে, তখন একটা প্রবলেম হয়ে যায় মাস্টার্সে যাওয়ার পর। কারণ তখন টিচাররা অনেকেই যাচ্ছে, আপনার যে সুপারভাইজার থাকে, সে তার কাছে অত বেশি টাইম নাই আপনাকে স্টেপ বাই স্টেপ সবকিছু পড়াবে। ফর এক্সাম্পল, আমার স্টুডেন্ট যখন আমাকে ইমেল দেয় যে আমি এই জায়গাটায় যাচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছি না বা এটা পারছি না, আমার একটা আমি নাম বলবো না, একটা স্টুডেন্ট ছিল রিসেন্টলি, ও নন মানে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের না,
আর আমি সুপারভাইজ করি ইকোনমিক্সে। তো ওর খুব ইচ্ছা যে ইকোনমিক্সে ও থিসিস লিখবে। তো ওর মেথোডোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্সের অনেক খারাপ ছিল। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেখা আমি তো অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিস্ট, তো দেখা অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, মাইক্রো ডেটা। তো ওর হচ্ছে সমস্যা ছিল যে ও দেখা ঠিক মতো ডেটা সার্চও করতে পারে না, কোথায় যেতে হবে না যেতে হবে, কোন ওয়েবসাইটে কিভাবে ডেটা কালেক্ট করতে হবে, কোন ফরম্যাটে ডেটা ডাউনলোড করতে হবে এন্ড সো অন। এগুলির নলেজ তার কাছে অনেক কম ছিল। তো এই এটা অনেক মানে রিসার্চ মেথোডোলজি এই ল্যাকিংসটা এটা একটা হচ্ছে বড় একটা ব্যারিয়ার হয়ে যায়। তো এখন থেকেই যদি আপনার কোর্সে না করায়, নিজে থেকেই অনলাইনে অনেক কোর্স আছে। ফর এক্সাম্পল কোর্সেরা নামে একটা ওয়েবসাইট আছে। তারপরে এরকম দেখবেন যে ফ্রি কোর্সের অনেকেই আছে যে 4-5 সপ্তাহের মধ্যে আপনি হচ্ছে অনেক ভালো ট্রেনিং পাবেন। আপনার তো আন্ডারগ্র্যাডের কোর্সটা অলরেডি স্ট্রাকচার্ড, তো আপনি তো নতুন কিছু টিচারকে বললেও অ্যাড করতে অনেক সময় লাগবে বা কোর্স রিভাইজ করতে সময় লাগবে। তো ওই পেইনটা না দিয়ে আপনি নিজে থেকেই, যদি আপনি অনেক আগ্রহী থাকেন, তাহলে হচ্ছে কোর্সেরাতে গিয়ে এরকম অনেক কোর্স পাবেন যেগুলি হচ্ছে আপনার রিসার্চ মেথডস, তারপরে কোর কনসেপ্টস গুলি কি কি আপনার এরিয়াতে, সেগুলি হচ্ছে শর্ট ট্রেনিং থাকে, তো উইচ আর ভেরি ইউজফুল। তো আমি এটা অনেক রেকমেন্ড করব। আর হচ্ছে আমি যেটা বললাম যে অ্যাজ এ সুপারভাইজার আমার কাছে এই যে এইগুলি প্রবলেমস গুলি মনে হয়েছে যে উইচ আর ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি হচ্ছে এক্সকিউজ মি, আমার রিসেন্টলি ঠান্ডাতে কাশি হয়ে এখন আবার কাশির হচ্ছে। এনিওয়ে, তো কি যেন বলছিলাম, ও আচ্ছা, তো আপনি হচ্ছে সিএসসি থেকে ফর এক্সাম্পল আপনি ইকোনমিক্সে মাস্টার্স করবেন বা ডেভেলপমেন্ট স্টাডিজে আপনি আপনার ট্র্যাক চেঞ্জ করছেন, বা ফাইন্যান্সে হচ্ছে মাস্টার্স করবেন বিজনেস সেক্টরে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি যখন ট্র্যাক চেঞ্জ করবেন তখন কিন্তু এই মেথোডোলজি আর কোর কনসেপ্ট দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। যে আপনি হচ্ছে অনেক ভালো রেজাল্ট করেছেন, কিন্তু হচ্ছে মাস্টার্সে গিয়ে তখন হচ্ছে হিমশিম খাবেন, কারণ হচ্ছে তখন ওরা ধরেই নাই আপনি অনেক কিছু কনসেপ্ট অলরেডি জানেন বা এই অনেক মেথডস আপনি অলরেডি জানেন। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ট্র্যাক চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনাদের মনে করেন স্টাডি লোড আরো ডাবল হবে। তো এটা মাথায় রাখতে হবে। আর এখন থেকে যদি মাথায় করেন যে হ্যাঁ আমি ট্র্যাক চেঞ্জ করবো, তাহলে এখন থেকেই নিজে থেকেই যেটা বললাম কোর্সেরার বিভিন্ন কোর্স আছে যেগুলি হচ্ছে আপনি নিজেই এনরোল করে নিজেই হচ্ছে কোর্সগুলি কমপ্লিট করলেন। তাহলে আপনার অনগোয়িং কোর্সের সাথে পাশাপাশি এগুলিও এক্সট্রা আপনার স্কিলস গেইন হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে বিদেশে দেখাচ্ছে যেতে চায়, দেখাচ্ছে এডুকেশনে ফোকাস বেশি করে না, পার্ট টাইম ওয়ার্কে বেশি ফোকাস করে, তখন এই যে ট্র্যাক একদম লুজ হয়ে যায়, কারণ ইউনিভার্সিটির এডুকেশন অনেক 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 টাফ। তো ইটস নট পিস অফ কেক। তো আপনি যদি এডুকেশন যান অবশ্যই পার্ট টাইম ওয়ার্ক করবেন, কারণ আপনার পকেট মানি বা চলাফেরার টাকা অবশ্যই প্রয়োজন আছে। আপনি কখনোই বাসা থেকে যে টাকা নিবেন, বাসায় প্রেশার দিবেন, এটা যেন না হয়। যদি আপনার খুব ভালো রেজাল্টস হয়, আপনি যদি এমন থাকে যে হ্যাঁ আমি পিএইচডিও করবো, তাহলে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আছে যে মাস্টার্স প্লাস পিএইচডির স্কলারশিপ আছে যেগুলিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটা যেটা বললাম যে অনেক ইউরোপিয়ান মাস্টার্স হচ্ছে ফ্রি। তো সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে যেহেতু ফ্রি, তাহলে আপনার ডে টু ডে লাইফের জন্য আপনার থাকা খাওয়ার খরচের যে টাকাটা ওইটা বেশি হয় না, কারণ জার্মানিতে ফর এক্সাম্পল স্টুডেন্টরা অনেক লো কস্টে থাকতে পারে। ফর এক্সাম্পল মিউনিকের মতো জায়গাতে উইচ ইজ রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ, সেইখানে স্টুডেন্টরা দেখাচ্ছে 200-220 ইউরো পার মান্থ দিয়ে স্টুডেন্ট হাউজিং এ থাকে। তারপরে তাদের ওই যেটা বললাম যে প্রত্যেক সেমেস্টারে একটা সেমেস্টার ফি দিতে হয়, কোনো টিউশন ফি নাই। সেই সেমেস্টার ফির বদলে তারা দেখাচ্ছে মিউনিকের লোকাল ট্রান্সপোর্ট ফ্রিলি ইউজ করতে পারে আনলিমিটেড টাইমস। তো এই কিন্তু মিউনিক অ্যাজ এ নন স্টুডেন্ট আমি যদি যাই, মিউনিক হচ্ছে অনেক 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 এক্সপেন্সিভ। তো অল্প ওয়ার্ক করে এইসব খরচগুলি চালানোর মতো কাজ করলেন, কিন্তু বেশি ফোকাসটা হচ্ছে যেন এডুকেশনে যায়, কারণ ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য ডিগ্রি, তারপরে হচ্ছে আপনার জন্য অনেক দেয়ার উইল বি মেনি মেনি অপশনস।
আর সবকিছুর জন্য এই যে কমিউনিকেশন স্কিলসটা অনেক জরুরি। কোর্সের জন্য ইংলিশ কমিউনিকেশন স্কিলস, আর আপনি যদি নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যান তাহলে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো লোকাল যদি কমপ্লিট ইংলিশ কোর্স হয় তখন আপনার কোনো লোকাল ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট থাকে না। ফর এক্সাম্পল জার্মান ইউনিভার্সিটিতে মনে করেন আপনি অ্যাপ্লাই করলেন কমপ্লিট ইংলিশ কোর্স, সেক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন বা কোনো কিছুতে আপনার চাইবে না যে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল কতটুকু। কিন্তু আপনি যদি আগে থেকেই একটু একটু করে শিখে রাখেন, জেনে রাখেন, তাহলে আপনার ডে টু ডে লাইফ অনেক ইজি হয়। আর বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি যেমন জার্মানি, নরওয়ে, সুইডেন, এদের সবাই মোটামুটি সবাই ইংলিশ পারে। তো আমি ফর এক্সাম্পল আমি কিছুই পারি না জার্মান ভাষার, সেখানে আমি এখনো টিকে আছি। তো আমার কোনো সমস্যা হয় না, কারণ সবাই মোটামুটি ইংলিশ পারে। আর আরেকটা জিনিস হচ্ছে কিপ অ্যান ওপেন মাইন্ড, যে নতুন অন্যান্য কালচারের কোর্সমেটদের সাথে মিশতে হবে, এই করতে হবে, তাদের সাথে হচ্ছে কোর্স ওয়ার্ক করা, হ্যাং আউট করা, এগুলি যেন এই সব ক্ষেত্রে ওপেন মাইন্ড রাখতে হবে। কারণ আপনি যদি এটাই করেন যে না আমি শুধু বাংলাদেশিদের সাথে হ্যাং আউট করবো, বাংলাদেশি ফ্রেন্ডদের সাথে, আর অন্যদের কারোর সাথেই করবো না, সেই ক্ষেত্রে তাহলে আমি মনে করবো যে আপনার বিদেশে যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশি ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি মেটস পাবেন যাদের সাথে হ্যাং আউট করতে পারবেন। বিদেশে পড়াশোনা করার একটা বড় লার্নিং এক্সপিরিয়েন্স হচ্ছে যে অন্য কালচার সম্পর্কে জানা, তাদের সঙ্গে বন্ধুত্ব করা এন্ড সো অন। আর সেই ক্ষেত্রে আপনার সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন তাদের কালচার অ্যাপ্রিশিয়েট করা, এক্সকিউজ মি, এন্ড সো অন। তো অনেকের ক্ষেত্রে এগুলি হচ্ছে চ্যালেঞ্জেস, কিন্তু এইগুলি হচ্ছে অনেক ইজিলি ওভারকাম করা যায় যদি আপনি একটু ওপেন মাইন্ড রাখেন। আর লাস্টের একটা জাস্ট ছোট্ট সেকশন যেটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে পার্কস, মানে কোন কোন অ্যাডভান্টেজেস আসে, সেটা হচ্ছে লার্নিং। এদের ইউনিভার্সিটির টিচিং কোয়ালিটি, রিসার্চ কোয়ালিটি অনেক অনেক অর্গানাইজড, অনেক আপনার নতুন জিনিস জানার, শেখার অনেক সুযোগ। তো এটা একটা বড় পার্কস। আর আরেকটা হচ্ছে আপনি যখন বিদেশে একা একা থাকবেন আপনি ইউ উইল অটোমেটিক্যালি বিকাম ভেরি ইন্ডিপেন্ডেন্ট আর অনেক অর্গানাইজড হবেন, যে সবকিছু বাংলাদেশে দেখাচ্ছে কোনো কিছু নিজে করতে পারেন না, কিন্তু বিদেশে 1 বছর থাকার পর যখন বাংলাদেশ যাবেন দেখবেন যে ঠিকই আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, আপনার বাসার মানুষই বলবে আপনাকে। তো এটা একটা অনেক সুন্দর রিজন, আপনার সবকিছুতে নিজেকে অর্গানাইজ করে তোলা, প্লাস আপনি অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তো আমার কাছে এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ মনে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে অনেক বিভিন্ন দেশের অনেক ফ্রেন্ডস বানাতে পারবেন। আমার ফ্রেন্ডস এর লিস্ট, আমার আম্মু হচ্ছে অনেক বিভিন্ন দেশের কয়েন কালেক্ট করে। তো আপনাকে বলে বোঝাতে পারবো না আমি কতগুলি দেশের, আমি যখন সাউথহ্যাম্পটনে পড়তাম তখন কতগুলি দেশের যে আমার কলিগ ছিল, ওদের সবার কাছ থেকে হচ্ছে ওরা বেশিরভাগই জানতো যে আমার মা হচ্ছে কয়েন কালেক্ট করায়। তো আফ্রিকান কান্ট্রি, সাউথ আমেরিকা, তারপরে নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, সব জায়গাকার, অস্ট্রেলিয়া, আমি হচ্ছে এরকম ফ্রেন্ডস আমার আছে, এবং তারা হচ্ছে তাদের কাছ থেকে আমি কয়েন্স নিয়ে নিয়ে আম্মুকে দিতাম। তো এবং তাদের সাথে হ্যাং আউট করা, তাদের কালচার সম্পর্কে জানা, এটা একটা অনেক অনেক ফান একটা এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস হচ্ছে ট্রাভেলিং। ইউরোপে থাকার একটা মজা হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল আমি জার্মানিতে আছি, আমার কোনো ভিসা লাগে না এই সেঙ্গেন কান্ট্রিজ গুলিতে ট্রাভেল করার জন্য, যেটা হচ্ছে 26টা দেশ আছে, যেমন সুইজারল্যান্ড, ইটালি, তারপরে সুইডেন, আশেপাশের আরো যত কান্ট্রি, স্পেন, তো ফ্রান্স। তো কোনোটাতে যেতে আমার মানে কোনো ভিসা লাগে না, যেটা একটা বড় ব্যারিয়ার আমাদের জন্য। আর হচ্ছে অনেক চিপ ট্রাভেলিং এর অপশনস। উইকেন্ডে আপনি যখন অনেক পড়াশোনা করবেন, মাথাটা অনেক ধরে আসবে যে ওফ আর পারছি না, তখন যাচ্ছে 2 দিনের জন্য ব্যাকপ্যাকিং এ চলে যেতে পারেন বিভিন্ন জায়গাতে, এবং খরচ অনেক কম। তো ট্রাভেলিং এই অপরচুনিটিটা অনেক, আপনারা যদি ট্রাভেলিং পছন্দ করেন, পড়াশোনার পাশাপাশি হচ্ছে কুইকলি এখানে ওখানে চলে যেতে পারবেন এই দেশ ও দেশে। আর ফাইনালি হচ্ছে যে আপনার পড়াশোনা যখন শেষ, তখন
ইট উইল ওপেন মেনি ডোরস। আপনি আপনাদের হচ্ছে লাস্ট ইয়ারে বা মাস্টার্সে থাকতেই আপনাদের হচ্ছে থিসিস আপনি অনেক কোম্পানির সাথে করতে পারেন, যে অনেক কোম্পানির অনেক ডেটা আছে। আমি কম্পিউটার সায়েন্স সম্পর্কে জানি না অত বেশি, তো ইকোনমিক্সের যেটা বলি যে আমাদের হচ্ছে অনেক কোম্পানি আছে যাদের হচ্ছে অনেক কিছু অনেক রিসার্চ সাপোর্ট দরকার, তখন হচ্ছে আপনি চাইলেই ওইসব কোম্পানির সাথে ওদের ডেটা নিয়ে আপনি হচ্ছে আপনার থিসিস লিখতে পারেন, এবং সেই সাথে কোম্পানির সাথে যখন জানাশোনা হয় তখন হচ্ছে আপনার মাস্টার্স কমপ্লিট হওয়ার আগে ওরা আপনাকে হায়ার করে নেয় যে দিস ইজ এ গুড ক্যান্ডিডেট, তো তাকে আমাদের লাগবে এন্ড সো অন। তো শুধু তাই না, আরো অনেক বেশি অনেক অপরচুনিটিস আছে। তো এই ব্যারিয়ার্স গুলি পার করলে মানে মেইন যেটা এডুকেশন ভালোভাবে কমপ্লিট করলে দেখবেন যে অনেক কিছু, অনেক নিউ অপরচুনিটিস চলে আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকক্ষণ কথা বলে ফেললাম। আপনাদের এখন কি Q&A মানে কোয়েশ্চেন অ্যান্সার কি এখন নাকি পরে? আরেকটু পরে। আচ্ছা আচ্ছা, থ্যাংক তাহলে ইউ আমি ভাইয়া, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আমার অনেক ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখন আমরা একটু ডক্টর আক্রমণ ওনার অভিজ্ঞতা এবং ওনার কি করতে মনে হয় স্যার একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে প্রফেসর সিদ্দিক খুব সুন্দরভাবে বলছেন, এবং আমি স্যার আমাকে শুধু সিদ্দিক বলেন, আমি প্রফেসর ঠিক আছে, আমি মানে এত অ্যাটেন্টিভলি শুনলাম কারণ উনার কথাগুলো এত সুন্দর লেগেছে যে আমি নিজে খুবই অ্যাটেন্টিভলি কিন্তু ফলো করেছি। হ্যাঁ, এবং আমার মনে হয় যে ডিটেলস বলা হয়ে গেছে এখানে খুঁটিনাটি। তো আসলে কি যে আমাকে যদি বলা হয় তাহলে আমি আসলে আজকের ওয়েবিনারের যে টাইটেল সেখান থেকে আমি বলবো যে হায়ার এডুকেশনটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয় মাস্টার্স থেকেই। মাস্টার্স প্রোগ্রামটাই হলো স্পেশাল প্রোগ্রাম, সেখান থেকে মাস্টার্স এবং পিএইচডি এগুলোকে আমরা হায়ার এডুকেশন হিসেবে আমরা ডিফাইন করি। এবং আমি সব সময় যদি আমি আমার স্টুডেন্টদেরকে যার সাথে আমার পরিচয় হয় আমি এনকারেজ করি যে সবাই যেন বিশেষ করে উন্নত দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে, নর্থ আমেরিকা বা আমেরিকা, ইউনাইটেড স্টেটস, এখানে যদি কেউ যেতে চায় তাহলে তারা যেন মাস্টার্স প্রোগ্রামের জন্য লেখে। মাস্টার্স প্রোগ্রাম অনেক মানে চান্স পাওয়াটা অনেক ইজি, কারণ এখানে যেমন ডক্টর সিদ্দিক বললেন যে এখানে অনেক সময় টিউশন ফিস ফ্রি থাকে, অনেক মানে অধিকাংশ দেশে টিউশন ফিস ফ্রি থাকে, অথবা যদি সামান্য কিছু টিউশন ফিস থাকেও তাহলে ওখানে যাওয়ার পরে যখন দেখবে যে এই স্টুডেন্ট আমাদের বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে এসছে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের মতো একটা কান্ট্রি থেকে আসছে, তখন এটা ওরা এক সেমিস্টার হয়তো ফিস দেওয়ার পরেই ওরা কিন্তু মওকুফ করে দিবে, অ্যাটলিস্ট 50% ওরা মওকুফ করে দিবে। এটা একটা ব্যাপার। তো আমি আজকে সেমিনারের জন্য জাস্ট স্টার্ট করার, এমনিতেই তো আমি পিএইচডি করেছি, আমি কমপ্লিট করেছি 2015 মার্চে, তারপরে পোস্টডক করেছি 2016 সাল পর্যন্ত। 16 এপ্রিলে মে মাসে আমি চলে আসছি দেশে। আমি এখানে জয়েন করার জন্য একটু তাড়াহুড়া করতে লাগলো ডিপার্টমেন্ট থেকে। আমি 1 বছর পোস্টডক করে চলে আসছি আর কি। 2 বছর কন্ট্রাক্ট ছিল, কিন্তু আমার ডিপার্টমেন্টের জরুরি কারণে আমি চলে আসছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমি যেটা দেখেছি যে ডক্টর সিদ্দিক যেটা বললেন যে ইউরোপিয়ান কান্ট্রির লোকজন, এই যে সেনজেন কান্ট্রি থাকার ফলে 26 কি 28 কান্ট্রিজ ইন দ্য সেনজেন সোসাইটি, তাই না? তো সেখানে বিশাল সুবিধা যে তারা ছাত্রছাত্রীরা যে কোনো দেশে ডাইভার্স করতে পারবে, এবং ওদের মধ্যে কোলাবোরেশন হয়তো ফ্রান্স বা জার্মানিতে কোনো ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন নিল, সে তার সাথে কোলাবোরেশন আছে দেখা যাচ্ছে ইতালির বা রোমানিয়া বা পোল্যান্ড বা নেদারল্যান্ড, তাই না? এই সমস্ত দেশের, বা সুইডেন বা সুইজারল্যান্ড, তাহলে সে কিন্তু বা ইউকে, তখন সেখানে আবার 6 মাস 1 বছরের জন্য সেখানে কোনো
ইয়েতে যায় থাকতে পারবে। ইভেন এক ধরনের একটা স্কলারশিপে আছে, ওটাকে কি বলে যেন, ভুলে গেলাম, 6 মাসের জন্য যে ইয়ে করে, তাই না ডক্টর সিদ্দিক? ওই যে ওটাকে কি বলে, ইরাসমাস স্কলারশিপের কথা। এরাসমাস স্কলারশিপ। এবং এরাসমাস স্কলারশিপে আমি দেখেছি যে ইউনিভার্সিটি অফ মিলান, যেখান থেকে আমি পিএইচডি পোস্টডক করেছি, ওখান থেকে কিন্তু ওনাদের সাথে কিন্তু এখানে বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোলাবোরেশন আছে, যার ফলে এখান থেকে প্রতি বছর 1-2 স্টুডেন্ট মাস্টার্স ইভেন পোস্টডকেও আমি দেখেছি। এখানে বর্তমান পাবনা ইউনিভার্সিটির যিনি ট্রেজারার, ওই স্যারকে আমি দেখেছিলাম যে ওখানে ফার্মেসিতে পোস্টডক করতে গেছেন, ওখান থেকে পোস্টডক করছেন। হ্যাঁ, তো এটা এই ধরনের এই যে এরাসমাস জিনিসগুলো আমরা সার্চের মধ্যে থাকি না, আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে। আর এডুকেশনের জন্য প্রিপারেশন নিতে চাই, তাহলে আমাদের দেশের টার্গেট হচ্ছে স্টুডেন্টরা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার আগে তারা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সামনে নিয়ে বসে। কারেন্ট অ্যাফেয়ার্স সারাদিন কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করে। এই যে এই সময় করোনা না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা করছে, হ্যাঁ এইগুলো করছে। এরা কিন্তু বাইরে যাব, বিশেষ করে কম্পিউটার সায়েন্স, এই ধরনের যে মডার্ন যে সমস্ত সাবজেক্ট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ইভেন ইকোনমিক্স, রয়্যাল সাবজেক্টস, ঠিক আছে, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই সাবজেক্ট গুলো হচ্ছে বাইরে কি চাহিদা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না, অ্যাপ্লাইড নিউট্রিশন, ফুড টেকনোলজি, এই সাবজেক্ট গুলোর বাইরে দারুণ চাহিদা। এবং আমাদের এই স্টুডেন্ট গুলো কি হতে চায়, কেরানি, হাই ক্লাস ক্রানি যদি এরা হতে পারে, তাহলে এরাও গর্ব ফিল করে, পরিবার গর্ব ফিল করে, ইভেন দেশ গর্ব ফিল করে, তার ডিপার্টমেন্টের টিচাররাও গর্ব ফিল করে, ঠিক আছে, যে আমার ছেলে আজ দেশের বড় ব্যুরোক্রাট, তো তারা দেশের বড় আমলা, অ্যাকচুয়ালি বড় ক্লার্ক, এই জিনিসগুলো ফিল করে। কিন্তু আমাদের দেশের এই ধরনের মানে ছেলেদের সংখ্যা বা মেয়েদের সংখ্যা খুবই কম, যে যার এইম হবে যে আমি বিদেশ যাব, বিদেশ সেটেল ডাউন করব, বিদেশ থাকবো। যদি এই ধরনের কোনো এম থাকে, তাহলে আন্ডার গ্রাজুয়েশনের লাস্টের দিকে এসে তার প্রজেক্ট ঠিক করতে হবে এরকম যে আমি মাস্টার্স করতে যাব, সুতরাং এবং আমি রিসার্চ ওরিয়েন্টেড জব করব, বাইরের রিসার্চারদের লাইফ কেমন সেটা স্টাডি করতে হবে কম্পারেটিভলি, সেখানকার অ্যাডভান্টেজেস, সেখানকার ফ্যাসিলিটিস, সেখানকার অপরচুনিটিস, হ্যাঁ এইগুলো অ্যাডভান্টেজেস, এগুলো স্টাডি করে তাদেরকে মনোনিবেশ করতে হবে আমি বাইরে যাব, সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তখন লাইন কিন্তু দুরকম হয়ে যাবে। যারা কম্পারেটিভলি, যেটা ডক্টর সিদ্দিক বলেছেন যে একাডেমিক রেজাল্টের দরকার আছে, তাহলে একাডেমিক রেজাল্টের দিকে যেতে হবে এবং একটা রেজাল্ট করে, তবে আমি বলবো একেবারে মানে সব সময় একেবারে আমি ফার্স্ট বলে আমি যেতে পারবো, আমি থার্ড বা ফোর্থ হলে যেতে পারবো না, বা আমার স্কোর 3.5 এর কাছাকাছি 3.5, হ্যাঁ এরকম যেতে পারবো না, মনে হয় এরকম না, চেষ্টা করতে হবে। অনেক সময় কিন্তু হয়ে যায়, ডক্টর সিদ্দিক যেটা বলেছেন, একটু চান্সটা একটু কম হবেই, কিন্তু তার ওই যে যেটা বলে আমাদের গ্যাটিস দিতে হবে। যার একটু স্কোর কম, সেখানে তার পাবলিকেশন দেখাতে হবে, সেখানে যে প্রজেক্ট করছে সেই প্রজেক্টটা কোয়ালিটিফুল প্রজেক্ট হতে হবে, কোন টপিকস এখন আমার সাবজেক্টের জন্য বেশি রিলেভেন্ট, সেই টপিকস এর উপর কোন সাবজেক্টটা এখন খুব চলছে, অ্যাট্রাকটিভ রিসার্চ, হ্যাঁ ক্রিটিক্যাল রিসার্চ, সেই রিসার্চের দিকে মনোযোগ দিতে হবে, সেভাবে একটা প্রজেক্ট করতে হবে বা থিসিস ওয়ার্ক করতে হবে, এবং সেভাবে প্রজেক্ট বা থিসিস ওয়ার্কটা রিপোর্ট করতে হবে। এখন সুযোগ হয়েছে দারুণ, আমি যদি পাবলিকেশন নাও করতে পারি, তাহলে আমি আর্কিভসে আমি আমার থিসিস বা প্রজেক্টটা আপলোড করতে পারি। কিন্তু আমাদের স্টুডেন্টরা যদি শুরুতেই তারা যদি কপি পেস্ট বা এর ওয়ার্ক ও দিয়ে প্রেজেন্ট করে, তাহলে এগুলো করতে পারবে না। তাহলে শুরুতে নিজের প্রিপারেশন রাখতে হবে যে আমি বাইরে যাব, সেভাবে প্রজেক্ট বা রিসার্চ ওয়ার্ক ঠিক করতে হবে, এবং ওই যে মাস্টার্স করার জন্য আন্ডার গ্রাজুয়েশনের শেষের দিক থেকেই শুরু করতে হবে। এবং যেটা বলেছে ডক্টর সিদ্দিক, 9 মাস থেকে 1 বছর আগে তাদের এই পেপারগুলো রেডি রাখতে হবে। পেপার রেডিগুলার মধ্যে আছে, পেপারগুলোর মধ্যে যেমন কভার লেটার, সুন্দর একটা কভার লেটার লিখতে হবে, যেন কভার লেটারে তারা অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ অ্যাডমিশন কমিটি, তারপরে তার স্কোর গুলো থাকতে হবে। বিভিন্ন দেশে যেমন নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি গুলো, অনেক সময় ইউকে ছাড়া, এরা ট্রান্সক্রিপ্ট গুলোর ইয়ে চাবে, হয়তো কি বলে ওদের ট্রান্সলেশন চাবে, তাহলে সেই কাগজগুলো আমি যদি পারি ট্রান্সলেট করে রাখলাম, ঠিক আছে,
যেগুলো দরকার, তারপরে যে আপনার এই ট্রান্সলেটের বিষয় জাস্ট একটাই, মনে করেন বেশিরভাগ বাংলাদেশে যে এমবাসিগুলি আছে ওরা হচ্ছে আপনার ফ্রিলি ট্রান্সলেট করে দেয়। তো এই ক্ষেত্রে আবার অনেকে আবার করে কি যে বাইরের যে ট্রান্সলেটর আছে তাদের কাছে আবার অনেক টাকা খরচ করে ট্রান্সলেট করতে যায়। অত কিছুরই না, আপনার জাস্ট ফর এক্সাম্পল জার্মানির ক্ষেত্রে ওই এমবাসিতে এরকম ট্রান্সক্রিপ্ট ড্রপ ইনের টাইম থাকে, সেই টাইমে ড্রপ ইন করে দিলেই ওরা হচ্ছে 2-3 দিন পরে আবার ওরা দিয়ে দেয় ট্রান্সলেটেড ফ্রি ফর ফ্রি। ও ও আগে আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ইতালির ক্ষেত্রে আবার আমাদের ওটা ট্রান্সলেট করে দেওয়া লাগছিল। আমি হ্যাঁ সে ও 1700 আচ্ছা 1800 টাকা দিয়ে আমি ট্রান্সলেট করে দিয়েছিলাম। আচ্ছা তো আচ্ছা। তারপরে হলো রিসার্চ পারপাস বা স্টেটমেন্ট, রিসার্চ পারপাসটা ভেরি ইম্পর্টেন্ট। 1 থেকে 2 পেজের যে রিসার্চ পারপাস বা রিসার্চ স্টেটমেন্ট যেটা লিখতে হবে, মাস্টার্স এর জন্য যদিও এটা একটু ফ্লেক্সিবল, কারণ ওরাও ধরে নেয় যে মাস্টার্স এর স্টুডেন্টে কি আর এত লিখবে। পিএইচডির জন্য এগুলো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো মাস্টার্স এর জন্য এগুলো একটু লিখলেই হবে, বাট কি পারপাস, মোটিভেশন কি জন্য, এই জিনিসগুলো একটু ধরে রাখতে করতে হবে যে আমি কেন ইন্সপায়ার্ড হলাম, এই আর কি। আর ভিসার ব্যাপারে এখন তো ইউরোপিয়ান কান্ট্রি গুলো, ইভেন কানাডা, ইভেন ইউএসএ, এদের জন্য ভিএফএস গ্লোবাল গুলশান 2 বাংলাদেশের অফিস আছে। ওখানে গেলে এবং আমি করতে পারি। আমাদের স্টুডেন্ট আছে, ওর নাম হলো ডাক নাম যা হোক লিটন। আমার সাথে যে কেউ যোগাযোগ করলে আমার খুবই মানে ক্লোজেস্ট। হ্যাঁ, লিটনে ওখানকার আইটি মনে হয় হেড। তো লিটনের সাথে যোগাযোগ করলে লিটন খুব দ্রুত হেল্প করে। ইভেন আমি যখন যাই, আমি যাওয়ার সময় আমার মিসেসকে নেওয়ার জন্য ওর ভিসা করিয়েছিলাম। হ্যাঁ, টুরিস্ট ভিসা। কারণ ও দেশে সরাসরি মানে করে নেওয়া যায় না আরকি। তো টুরিস্ট ভিসা হিসেবে এপ্লাই করেছিলাম। ওকে টুরিস্ট ভিসা 3 মাস থেকে 3 মাস দেয়। ওকে 6 মাস দিয়ে দিয়েছে এবং মাল্টিপল তাও। হ্যাঁ? খুবই দারুণ হেল্প করেছিল। আমাকে বলেই দিল যে, "স্যার আপনাকে আমরা 15 দিন পরে আপনি ওয়েট করেন। আপনি ম্যাডামকে নিয়ে যান সাথে। 15 দিনের ভিসা করিয়ে দেব।" কারণ ওদের সাথে এমবাসি গুলোর খুব দারুণ সম্পর্ক। ভিসাও এগুলো হবে এবং আমি ইনশাআল্লাহ হেল্প করতে পারবো। যদি কেউ যাওয়ার সুযোগ পায়, ওয়েলকাম। আমাকে জানালে আমি ওকে বলে দিব যে একে হেল্প করার জন্য ওখানে লাইনে দাঁড়া লাগবে না। বিশাল বড় লাইন হয় ভিএফএস গ্লোবালে। হ্যাঁ, ওখান থেকে হেল্প করা যেতে পারে। তো এই আর কি। তো আমি সবসময় যেমন আমার সাথে যারা ইরানিয়ান স্টুডেন্ট ছিল, আমাদের সাথে যারা বিভিন্ন নেপালের আমার সাথে কাজ করেছিল, আমি যখন পোস্ট ডক করি তখন আমার আন্ডারে একটা মেয়ে নেপালের রুবি কর্মচারিয়া, ও আমার সাথে ওর থিসিসের কাজটা করেছিল। তো আমার থিসিস কো-সুপারভাইজ করেছিলাম আরকি। সুপারভাইজার আমার প্রফেসরাল সুপারভাইজার ছিলেন। তো রুবি ওখানে ডিস্টিংগুইশড রিসার্চার থিসিস রিসার্চার হলো এবং ওকে ওখানে ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে পরে জব হলো। এবং যেটা ডক্টর সিদ্দিক বলল, একই কথা বলছি যে বাইরের কান্ট্রিতে মেয়েদের জন্য, বিশেষ করে ইউরোপে আমি দেখেছি যে কানাডাতে অন্যরকম সুযোগ। অন্যরকম সুযোগ বলতে কি, যে ওরা মনে করে যে এরা মনে হয় একটু অবহেলিত। ওদের কাছে এরকম ইনফরমেশনই থাকে। হ্যাঁ, ইভেন আমাদের সাবকন্টিনেন্ট বা আমাদের এশিয়ান কান্ট্রি গুলোতে 2-1টা দেশ ছাড়া মেয়েরা একটু অবহেলিত বা শিক্ষা-দীক্ষায়, চাকুরি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেদের থেকে পিছিয়ে থাকে। তাই না? সেজন্য এরা সবসময় এদেরকে এনকারেজ করে এবং ওরা বিশ্বাস করে যে মেয়েরা মনে হয় একটু বেশি কাজও করবে, বেশি কথা শুনবে, হ্যাঁ, বেশি পাংচুয়াল। যার ফলে দেখা যায় যে রুবি যখন আমার সাথে বিভিন্ন জায়গায় কনফারেন্সে পার্টিসিপেট করত, তো বিভিন্ন প্রফেসরের সাথে যখন আমরা এরকম আলাপ আলোচনা করতাম, তো প্রফেসররা ওকে অফার করে বসতো। হ্যাঁ, যে "Are you not interested to do your PhD? I have a position, I can offer it for you." আমি পরে বললাম, "কিরে রুবি, তোর এত চাহিদা, আমাকে তো কেউ অফার করছে না।" হ্যাঁ, যে আমাকে কেউ বলছে না যে কি, কিন্তু তোমার দিকে খুব চাহিদা। বলছে, "না, তোমরা এখানে রাজি হয়ে যাও।" হ্যাঁ, জার্মানির প্রফেসর, ফিনল্যান্ডের প্রফেসর, এরকম নেদারল্যান্ডের প্রফেসর, বিভিন্ন দেশের প্রফেসরের সাথে কয়েকটা কনফারেন্সে ওকে আমি দেখেছি যে করে। হ্যাঁ, ইভেন ইতালিরও অনেক প্রফেসর। হ্যাঁ, আমার প্রফেসর বলছে যে, "If you want, you can continue your PhD with me." তো এই যে সুযোগ সুবিধাগুলো আছে, আর আমার থেকে তো বেশি ভালো বলতে পারবে যে আসলে কি। তবে আমি বলব যে এটা আবার ইংলিশ প্রিপারেশন বিশাল একটা ব্যাপার। কারণ আমাদের ইংলিশের প্রবলেম থাকে। আমরা যদিও ইংলিশ মিডিয়ামে পড়ি, কিন্তু আমাদের ক্লাসগুলো বাংলাতেই নেয়া হয়। এটা ছাত্র মানে ২-১ জন ছাড়া। তো বাংলাতে নেয়ার কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীরা মনে করে যে হলো বাংলায় নিলে মাদার ভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভালো বুঝতে পারে ক্লাসে। আবার টিচারদের জন্য বোঝানো সহজ হয়। আর যেহেতু বাইরের স্টুডেন্ট থাকে না, বাইরের স্টুডেন্ট থাকলে তখন তো ইংলিশেই ক্লাস নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে
এই ইংলিশের এনভায়রনমেন্টে পড়লে হয়তো ওইটা বুঝা বা লিসেনিং বা অনেক সময় দেখা যাচ্ছে স্পিকিং ইয়ে পারলেও লিসেনিংটা অনেক সময় ক্যাচ করতে পারে না। আবার বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আছে। যেমন আমি ইতালিতে গেছি, তখন কিন্তু আমার প্রফেসরকে আমি দেখছি যে এরা উচ্চারণ করে মাইনাসকে বলে মিনুস। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে পুট পুট, তাহলে বাটকে এরকম বুট এরকম। হ্যাঁ, তো আমি প্রথমে বলি যে বিওলজি, বায়োলজিকে বলবে বিওলজি, বাইনারি বলছে না। বলছি যে কি বিনারি, মিনুচ এগুলো কি? এই যে ওদের যে অ্যাকসেন্ট, ওদের নিজস্ব ইয়ে দিয়ে এই জিনিসগুলো, তাহলে যার একটু ইংলিশ ইয়ে ভালো থাকবে, আমি জার্মান সম্বন্ধে জানি না, তো তাদের কিন্তু একটু ক্যাচ করা সুবিধা হবে। হ্যাঁ, এ কারণে ইংলিশের এবং অনেক সময় বাইরের প্রফেসরের কোর্স করতে হয়, বাইরের প্রফেসরদের কথাগুলো ক্যাচ করা। তাছাড়া ওদের তো রিকোয়ারমেন্টসই থাকবে যে আইএলটিএস বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে মোস্টলি আইএলটিএস কে প্রিফার করবে। তো সাথে যদি আমি অস্ট্রেলিয়া কিন্তু দারুণ অফার, দারুণ অপরচুনিটি। কারণ অস্ট্রেলিয়াতে ৩ বছর থাকতে পারলেই সাথে সাথে ওখানকার সিটিজেনশিপ দিয়ে দেবে। হ্যাঁ, তো বা কেউ কানাডা যাবে কিনা তার জন্য, ইউএসএ যেতে হলে তাদের জন্য টোফেল বা ইউএসএ এর জন্য জিআরই কিন্তু এখন বেশ ইজি করে দিয়েছে। আগে ভোকাবুলারি ছিল আনলিমিটেড, এখন কিন্তু ভোকাবুলারি লিমিটেড করে দিয়েছে। হ্যাঁ, ৪,০০০ থেকে ৬,০০০। সো ইজিয়ার। এবং আমাদের ২-৩ জন স্টুডেন্ট অলরেডি চলে গেছে, এবং আমি তো আমাদের স্টুডেন্ট, আমি তো জানি। সো ট্রাই ইয়োরসেলফ, ট্রাই টু দ্য বেস্ট টু গেট অ্যাডমিশন এট এনি স্টেপস। ইভেন আমার একজন ওই ডক্টর সিদ্দিক যেটা বললেন যে রিসার্চ দারুণ মানের একটা কোয়ালিটিফুল একটা রিসার্চ করতে পারলে, আমাদের দেশের রিসার্চ পাবলিকেশন যেটা করা হয় কোয়ান্টিটির উপরে, they don't give emphasis on quality, but you should give emphasis on the quality. You should publish just a single paper in 2 years, but it should have a high impact factor, and it should be published in recognized journals, in recognized publishers. Okay, then this is enough to get a PhD position or a master's position very easily. The professors will be attractive to your work. আমার সাথে আমার যে ইরানি ফ্রেন্ড ও এখানে অ্যাপ্লাই করেছিল, ও ইতালিতে এসে ও এখন ইরানের ফাসা ইউনিভার্সিটির সিএসসি চেয়ারম্যান। আরে বাবা, কি এক্সট্রা অর্ডিনারি মানে কি এক্সট্রা অর্ডিনারি যে স্টুডেন্ট সে। হ্যাঁ, ওর সাথে ইয়ে করে, মানে আমার প্রফেসর ডক্টর সিদ্দিক, আমার প্রফেসর মানে পিএইচডি, মাস্টার্স প্লাস পিএইচডি করেছেন হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তারপরে উনি পোস্ট ডক করেছেন সাউথ ক্যালিফোর্নিয়া এবং ফ্রান্স থেকে। তারপরে ইউকে এর মনে হয় কি কোথায় ২-৩টে ইউনিভার্সিটি থেকে, মানে অ্যাপ্লাই কি বলে ডাইনামিক্স এর উপরে। হ্যাঁ, তো মানে সে ম্যাথের জাহাজ বলা যায় আমার প্রফেসরকে। হ্যাঁ, মাহফুজ। জি অথচ স্যার। একদিন বোর্ডে দেখলাম যে আমার প্রফেসর আর আমার ল্যাবমেট ওরাও ম্যাথে দারুণ স্ট্রং। পৃথিবীর ভিতরে সবচাইতে ম্যাথমেটিক্সে স্ট্রং হলো রোমানিয়ানরা। হ্যাঁ, ওদের প্র্যাকটিক্যাল গুলো হয়। আমি ওখানকার এক মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াই আর ইউ সো স্ট্রং ইন ম্যাথমেটিক্স? তোরা বললো আমাদের টাকা পয়সা কম, আমাদের ল্যাব নাই, আমরা ফিজিক্স কেমিস্ট্রির ল্যাব গুলো আমরা ম্যাথ দিয়ে করি, ম্যাথমেটিক্যালি কতটা আমরা করতে পারি। হ্যাঁ, সো দে আর সো স্ট্রং। তো সেখানে দেখলাম যে এই এবাদ, মানে আমার প্রফেসর বলছে যে এটা এরপরে কি, হাউ টু প্রসিড। এবার যে বললো ইটস নট এ ম্যাটার, জাস্ট দিস। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট হি ক্যানট স্পিক ইংলিশ এট অল। I mean very very poor at the initial level. His English language level was very poor. সে আমাকে ফোন করলো মিলানে পৌঁছে যে আমি কিছু বুঝি না, মানে আমারও ইংলিশ ভালো না, আমি ওর কথা কিছু বুঝি না, আমার প্রফেসররা বোঝে না, সে বিরাট ঝামেলা। বাট এখানে আসার আগে ও আমাকে ইমেল দেখালো যে আক্তার দেখো, আমি ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে এক চাইনিজ প্রফেসর আমার অ্যাডমিশন কনফার্ম করেছে। আমি ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পিএইচডি এনরোলমেন্ট পেয়েছি, বাট আমি সেখানে যাই নাই। কি কারণে? সরি স্যার, মনে হয় কেটে গেছে আমাদের। হ্যাঁ, স্যারের মনে হয় লাইন চলে গেছে। জয়েন করবে আবার হয়তো।
হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার নেটের সমস্যা হচ্ছে, মানে তো ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে, হ্যাঁ অ্যাডমিশন কনফার্ম, আমার ইমেল দেখালো, আমি নিজে ওর ইমেল, কি কারণে সে কিন্তু ইংলিশ ইয়েও দেখে না, ইংলিশকে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্যাক্রিফাইস করেছে শুধু ওর কোয়ালিটির কারণে। ওর একটা পেপার আছে, ও সিঙ্গেল অথর, এলসিভিআর এ পাবলিশ করছে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে, হ্যাঁ ওই সিঙ্গেল অথর, সেখানে আর কোনো অথর নেই। আমি বললাম যে তুমি তোমার প্রফেসরকে ফাঁকি দিয়েছো, তো বলছে না আমি নিজে এই থিওরি ডেভেলপ করেছি আমার মাস্টার্স ক্লাস থেকে। এই ধরনের কোয়ালিটিফুল পেপার যদি কারো থাকে দেন ইটস ভেরি ইজি আই থিংক। ওকে, তো আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কোন দেশে যাব, কোন রিজনে যাব, এবং সেই অনুযায়ী আমাদের ইংলিশ প্রিপারেশন, এবং সেই অনুযায়ী আমাদের প্রজেক্ট বা থিসিস ওয়ার্ক এবং অরিজিনাল ওয়ার্কের অরিজিনালিটি, এবং আমাদের সেভাবে লেখার এই প্রিপারেশন বা গাইডলাইন্স, এগুলো তো ডক্টর সিদ্দিক বললেন, ঠিক এভাবে প্রসিড করলে মানে আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ার থেকে ইয়ে করলে আমার মনে হয় 1-2 বছরের ভিতরে কেউ চলে যেতে পারবে। বাট এই প্রিপারেশনটার প্রতি খুব গুরুত্ব দিতে হবে। এবছর আমার এক স্টুডেন্টকে আমি রিকমেন্ড করেছিলাম, তার আমি যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি আমার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাকে দেখালো যে ও প্রপোজালে এত কম মার্কস পেয়েছে জাস্ট বিকজ he started to write his proposal 2 days before the deadline. Is it so easy? It's not easy. He has got only 2 marks out of 10. Hello? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ মাহবুব, বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি। ওর যে পাবলিকেশন আছে সেখান থেকে ও 20-এর মধ্যে পেয়েছে 14, নট ব্যাড, কিন্তু প্রপোজালে পেয়েছে 2। এই কারণে এই যে রিসার্চ স্টেটমেন্ট বা রিসার্চ প্রপোজালের উপর গুরুত্ব দিতে হবে, এটাই আর কি। তো থ্যাংক ইউ। জি স্যার, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমাদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো অলরেডি আমাদের স্যারেরা অলরেডি আমাদের অ্যানসার দিয়ে দিয়েছেন। তো আমি ছাত্রদের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আমি এখন কোশ্চেন সেশনে চলে যেতে চাচ্ছি। সেই কোশ্চেনের ভিতরে আমি কিছু আচ্ছা মাহফুজ, আমার একটা কথা আছে, আমি একটু ইয়ে করে নিই। ডক্টর সিদ্দিক কে আছেন? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ জি স্যার আমি আছি। আচ্ছা, ওই যে জার্মানিতে যে আমার এটা ধারণা নেই আসলে, জার্মানি যে টিউশন ফিসটা অনেক ইউনিভার্সিটিতে মাফ করে, তাই না? তো এখানে যে ইভেন আপনার ইউনিভার্সিটিতে এখানে মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যেটা হলো আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু বিশাল একটা ব্যাপার। তো হেলথ ইন্স্যুরেন্স কিভাবে কভার করতে হয়? এটা কি স্টুডেন্টকে পে করতে হয় নাকি হেলথ ইন্স্যুরেন্স ওরা ইয়ে করে? না না, এটা স্টুডেন্টকে পে করতে হয়। ফর এক্সাম্পল আপনার জার্মানিতে যেটা 100 ইউরো মনে হয় এরকম, স্টুডেন্টদের রিডিউসড প্রাইস সেটা হচ্ছে 110 ইউরো বা তার কম হবে পার মান্থ, বা 90 থেকে 110 ইউরো। কিন্তু এটা কি আমাদের যেরকম, যেমন আমাদের যারা স্কলারশিপ ছিল, আমাদের কিন্তু এরকম ছিল, সাথে এটা এভরিথিং কভার করছে, যে কোনো ধরনের মেজর অর মাইনর প্রবলেমস, এভরিথিং ইট উইল কভার, ইভেন ইনক্লুডিং মাই ফ্যামিলি মেম্বার্স। তো আমার ইয়েকেও দেওয়া লাগে না। তো ওই ক্ষেত্রে তো মনে হয়, ও ক্ষেত্রে তো মনে হয় শুধু স্টুডেন্টেরই কভার করবে, তাই না? আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি কভার করে কেমন না করে কেমন এটা আমি আসলে ঠিক জানি না। শুধু স্টুডেন্টের ক্ষেত্রে জানি যে আমি তো জব করি, তো আমার হেলথ ইন্স্যুরেন্সের মানে আমার অনেক বেশি পে করতে হয় স্টুডেন্ট প্রাইসের চেয়ে। স্টুডেন্টরা 107 বা 105 ইউরো পার মান্থ এরকম পে করে। কিন্তু এটা কি যারা স্কলারশিপ নিয়ে যায় তাদের, নাকি যারা স্কলারশিপ উইদাউট স্কলারশিপ যাবে তাদের? এইটা হচ্ছে উইদাউট স্কলারশিপ। হ্যাঁ, মানে মনে করেন আপনি মনে করেন 2 মে অ্যাডমিশন পেলেন, এখানে তো টিউশন ফি নাই, কিন্তু আপনার এই যে প্রত্যেক মাসে হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা দিতে হবে, সেটা হচ্ছে আপনার পকেট থেকে দিতে হবে। প্রত্যেক মাসে কি 100 ইউরো? জি প্রত্যেক মাসে। Then it's a huge, because we paid only 100 euro per year. Yes, this is ইউকে তে 100 ইউরো, 100 না 150 ইউরো পার ইয়ার। Okay, but there are opportunities to get a job there, তাই না? আর জবের জন্য আমি এটাও ইয়ে করি যে এই অপরচুনিটিস, বিশেষ করে জব অপরচুনিটিস গুলো সিক করার জন্য যেটা খুব জরুরি, সেটা হচ্ছে ওই দেশের ল্যাঙ্গুয়েজ।
যেমন জার্মানে যেতে হলে জার্মান ল্যাঙ্গুয়েজ, ইতালিতে যেতে হলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বা বিশেষ করে কেউ যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ এই ল্যাঙ্গুয়েজ গুলো যদি পারে তাহলে মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে জব পাবে। ফ্রেঞ্চ, ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চ বা স্প্যানিশ, ঠিক আছে, এবং এগুলো ভেরি সিমিলার ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং ইতালিয়ান খুবই ভেরি সিমিলার, হিন্দি, উর্দু এবং বাংলার মতো, হ্যাঁ, একটা পারলে আরেকটা মোটামুটি পারা যায়। সো এই জিনিসগুলো শিখে যাবে স্টুডেন্টরা, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার আমার মানে কোশ্চেনে এ করতে পারে। আমাদের ছাত্রদের ভিতরে একজন কোশ্চেন করেছে যে যদি বাইরে যেতে চাই সেক্ষেত্রে বিএসসি লেভেলে যদি আমি বাইরে পড়ালেখা করতে চাই আর পিএইচডি বা এমএসসি তুলনায় বিএসসি তে আমার স্কলারশিপ পাওয়াটা কি সহজ হবে না কঠিন হবে আমার জন্য? আমি কি আগে বলবো? হ্যাঁ, আচ্ছা, বিএসসি তে আসলে স্কলারশিপ আশা করা অনেক বোকামি, কারণ ওরা তো স্কলারশিপ দিবে তখনই দেখাচ্ছে আপনি যখন রিসার্চে কন্ট্রিবিউট করছেন বা কন্ট্রিবিউট করতে যাবেন, তো সেই ক্ষেত্রে বা আপনি খুবই অমায়িক স্টুডেন্ট। কিন্তু বিএসসি তে সাধারণত আমি কখনো দেখিনি যে হয়তো বা অনেক ইউনিভার্সিটি দেয়, এক্সকিউজ মি, কিন্তু জার্মানিতে বা ইংল্যান্ডে তো দেয়ই না ব্যাচেলার্সে। জার্মানিতে আমি কখনো এরকম কোনো ইনসিডেন্স দেখিনি যে বিএসসি থেকে স্কলারশিপ পেয়েছে। কিন্তু আপনার মাস্টার্স থেকে পিএইচডি তো স্কলারশিপের অনেক অপরচুনিটিস, মাস্টার্সেও বেশ অপরচুনিটিস আছে যদি আপনি ওদের সিগন্যাল দেন যে আপনি পিএইচডি করতে চাচ্ছেন বা পিএইচডি করবেন মাস্টার্সের পরেই, তখন ওরা জানে যে একটা খুব ভালো ক্যান্ডিডেট বা একে স্কলারশিপ যদি মাস্টার্সে দিই তাহলে একে ধরে রাখতে পারবো হ্যান। তো এটা কিন্তু বিএসসির ক্ষেত্রে আমার অত জানা নাই যে কেউ পেয়েছে বা এরকম আছে স্কলারশিপ অপরচুনিটিস। স্যার যদি একটু বলেন। হ্যাঁ, এটা তো ডক্টর সিদ্দিক বললেন যে আসলে আমারও জানা নেই, তবে আমাদের এক টিচার প্রফেসর এমতাজ হোসেনের ছেলের, ওনার স্যারের ছেলে সম্ভবত অস্ট্রেলিয়া নরওয়েতে সম্ভবত একটা স্কলারশিপ পেয়েছেন, বাট ভেরি রেয়ার, দিস টাইপস অফ স্কলারশিপস আর ভেরি রেয়ার। মানে মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করে হয়তো একটা দুইটা স্কলারশিপ দিয়ে থাকে, সেটা একেবারে এক্সট্রা অর্ডিনারি বা স্কলারশিপ, ঠিক আছে, সেগুলো উইন করতে হয়। এগুলো মানে আশা করা খুবই, আই মিন ভেরি ভেরি জাস্ট এ ড্রিম টু বি এ প্রোগ্রামার অফ গুগল লাইক দিস, ওকে। তো যেটা বললো, আমি এখানে বলতে চাই যে মাস্টার্স এর জন্য স্কলারশিপ যে খুব বেশি তা না, কিন্তু মাস্টার্স এর ওই ফ্যাসিলিটিস গুলো থাকে। তবে যদি কেউ কম্বাইন্ড মাস্টার্স বা বলে যে ওই যে মাস্টার্স লিডিং টু পিএইচডি যেটা, হ্যাঁ, এই ধরনের অ্যাপ্লাই করলে, বিশেষ করে জার্মানি থেকে আমার জানা মতে একজন জার্মানির জ্যাকবস ইউনিভার্সিটি থেকে করে এসছে, সেখানে এই ধরনের থাকলে যে আমি কম্বাইন্ড মাস্টার্স করব, সেক্ষেত্রে কিছু স্কলারশিপ পাওয়া যায়। বাট সবচেয়ে ভালো হয় যে কেউ ল্যাঙ্গুয়েজ শিখে নিয়ে, এবং সুইডেন, বিশেষ করে সুইডেনের যদি আমি লুন্ড ইউনিভার্সিটির কথা চিন্তা করি, তো সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি আমার মনে হয় বাংলাদেশিদের প্রচুর ভরা বাংলাদেশি, এবং সবাই মাস্টার্স করতে যায়, এবং সব একইভাবে ওখানে যেতে পারলে যেটা হয় যে সিনিয়র ব্রাদারদের কোনো সমস্যা নেই, বা সিনিয়র তারা জব ম্যানেজ করে দেবে, তাদের কমিউনিকেশন খুব হাই, জাস্ট ওখানে যেতে হবে, ওখানে একটা অ্যাডমিশন নিতে হবে এবং টিউশন ফিস ফ্রি। টিউশন ফিস ফ্রি, ওখানে অ্যাডমিশন নিতে পারলেই ওখানে এত বাঙালি আছে যে তারা জব ম্যানেজ করে দেবে। আর ওখান থেকে মাস্টার্স করার পরে আমার জানা মতে 3-4 জন পরবর্তীতে পিএইচডি পোস্টডক করে এখন আমেরিকাতে আছে। হ্যাঁ, বিশেষ করে ওখান থেকে যেটা যায়, আমার যা একজন ছিল সাথে ম্যারি কুরি ফেলো, এরা যেখানে নর্মাল একজন পিএইচডি স্টুডেন্ট যেখানে স্কলারশিপ পাচ্ছে 1000 to 1200 ইউরোস পার মান্থ, সেখানে একজন ম্যারি কুরি ফেলো পাই হলো 3000 ইউরো পার মান্থ, এবং তার মানে সম্মানটা অন্যরকম, তাকে বিভিন্ন ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়, এই আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ। তবে একটা জিনিস আমি দেখলাম সেটা হলো পোল্যান্ডে ইউরোপিয়ান যে 10টা কান্ট্রির কথা বলা আছে, ইউরোপিয়ানের 10 বেস্ট কান্ট্রিজ, তার মধ্যে পোল্যান্ডে হলো সবচাইতে কম, 100 থেকে 150 ইউরো হলো টিউশন ফিস, এবং আরো 100 ইউরো হলে থাকা খাওয়ার খরচ হয়ে যায়। এই ধরনের খুবই লো কস্ট আছে। এই সমস্ত দেশে রিস্ক নিয়ে চলে গেলেই
সেটেল লাইফ, এবং মানে নিজে যেতে হবে, ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে না। জি স্যার। আমরা আমাদের ছাত্রদের পড়াতে গিয়ে একটা প্রবলেম ফেস করেছি স্যার। অনেক স্টুডেন্টই আমাদের কাছে দাবি করে যে তারা হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে জানতে পেরেছে যে ওখানে হচ্ছে এই বিএসসির জন্য কোনোভাবে যেতে পারলে ওখানে যেহেতু ওখানে পাওয়া যাচ্ছে না, স্কলারশিপ পাওয়া যাচ্ছে না, তো ওখানে যেতে পারলেই অড জব করে বিএসসি কমপ্লিট করার সুযোগ নাকি ওখানে পাওয়া যায়। তো এটা কি পসিবল যে অড জব করে আসলে বিএসসির মতো একটা কোর্স কমপ্লিট করা? যে যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন, যদি আপনি ইংল্যান্ডে যান বা আমেরিকাতে যান তাহলে তো ইংলিশ জানেন, তাহলে তো জব করা অনেক ইজি, জব পাওয়া অনেক ইজি, আপনি তো কমিউনিকেশন পারবেন। কিন্তু ফর এক্সাম্পল কোনো জার্মান নলেজ নাই, কিন্তু আপনি জার্মান ইউনিভার্সিটিতে আসছেন এই আশাতে যে জার্মানিতে পার্ট টাইম জব করবেন আর কোর্স কমপ্লিট করবেন, সেই ক্ষেত্রে এটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক রিস্কি। কারণ আমার মনে হয় না যে উইদাউট এনি জার্মান নলেজ আপনাকে কোনো রেস্টুরেন্টে ওয়েটারের জব বা কোনো সুপার শপে যাচ্ছে কি বলে কাস্টমার অ্যাসিস্ট্যান্টের জব, এই টাইপের কোনো পার্ট টাইম জব দিবে, কারণ কমিউনিকেশন তো করতে হবে। অনেক সময় এই এজেন্সিরা হচ্ছে করার জন্য এরকম বলে হচ্ছে স্টুডেন্টদের পাঠিয়ে দেয়, পরে ওখানে গিয়ে বিপদে পড়ে। তো যদি থাকে যে হ্যাঁ আমি 1 বছর জার্মানিতেই যাব, আইএলটিএস করছি, সেই সাথে সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ বেসিক কোর্সগুলি জেনে যাচ্ছি, ওখানে যাওয়ার পর আপনার যদি কমিউনিকেশন কোনো রকমই হয় তাহলে রিস্ক নেওয়া তো মানে তাহলে তো সবকিছু ইজি, জব পেতেই পারেন। কিন্তু উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ স্কিলস এটা অনেক রিস্কি। জি স্যার, কিছু যদি অ্যাড করেন। এই তো আমি বিশেষ করে আমি ইতালিতে দেখেছি, আমি ইতালিতে যেহেতু 4 বছর থেকেছি, ইতালির এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে ইতালির অবস্থা এমনিতেই খারাপ, ফিনান্সিয়াল প্রবলেমে আছে। তো ওখানে দেখেছি ইভেন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ যারা জানে, যারা অড জব করার জন্যই গেছে মানসিকভাবে, শরীর স্বাস্থ্যও ভালো, তারাও ইতালি ওই জব পাচ্ছে না, পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন বসে থেকে একটা ছাতা বিক্রি করে হয়তো 5-10 ইউরো ইনকাম করে, সেটা খাই, হ্যাঁ না খাই, এভাবে দিন কাটাই। তো এভাবে যদি কেউ মন মানসিকতা সেট করে যে ওখানে যাই ইয়ে করে মানে অড জব করে তারপরে সেখানে আমি পড়াশোনা করব, বা সে অড জবই পাওয়ার কোনো চান্স আছে বলে আমার মনে হয় না। প্রথম হলো তার ল্যাঙ্গুয়েজ, তারপরে 2 নম্বর হলো তার পারমিশন, 3 নম্বর হলো তার ওখানে টিকে থাকা, ওই জবগুলো সে পাবে কি পাবে না। অড জব কি ডক্টর সিদ্দিক যেটা বললেন তো খুব ভালো মানের কাজ, হ্যাঁ, রেস্টুরেন্টে জব পাওয়া বা ওখানে ড্রাইভিং করা বা ওখানে ওয়েটারের কাজ করা হোটেল রেস্টুরেন্টে বা সুপারমার্কেট গুলো, এগুলো হলো ভালো জব, এগুলো মানে ওয়ার্ড জবের ভিতরে ভালো জব। এর থেকে খারাপ জব কেউ যদি মনে করে যে আমি ফ্লোর ক্লিন করব, হ্যাঁ সুইপারের কাজ করব, সেটাও দিবে না। কারণ এই জবগুলো আগে ওরা যখন ফিনান্সিয়ালি ভালো ছিল তখন বাইরের ইয়েগুলোর প্রস্তাব করতো, বাট তারাও আবার ল্যাঙ্গুয়েজ স্কিলে অনেক দক্ষ যারা, হ্যাঁ তাদেরকে ইভেন ওখানে পড়ে আছে বহু লোক। সো এভাবে রিস্ক নেওয়াটা আমার মনে হয় না যে এটা কোনো উচিত হবে। ওখানে যে বরং মানসিক ভাবে ভেঙে পড়বে। এমনিতে যারা স্কলারশিপ নিয়ে যায় ওখানে কত রকম বিদেশ, তাই না, সেখানে ওখানে কে কাকে হেল্প করবে। আমি নিজে দিনে 100 ইউরো বা সরি দিনে আমি 10 ইউরো কামাই করি, সেখান থেকে আমার ফ্যামিলি আছে এটা সেটা, সেখানে আরেকজনকে দেখার কিন্তু টাইম নাই। সো এইভাবে পাগলামি করা ঠিক হবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন করেছে আমাদের স্টুডেন্ট যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে বাইরে যদি আমরা হায়ার স্টাডির জন্য যাই, তো আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে পড়তেছি এটা আমাদের জন্য কোনো ব্যারিয়ার কিনা? আসলে বাইরের ইউনিভার্সিটি গুলাকে আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিভাবে দেখে? আমার কাছে তো মনে হয় বাইরের ইউনিভার্সিটি প্রাইভেট পাবলিকের আমরা যেটা বাংলাদেশে এত বেশি করি, কি বলে ডিসক্রিমিনেট করি যে ও এ পাবলিক ইউনিভার্সিটি দ্যাট মিনস এ অনেক আর এ প্রাইভেট ইউনিভার্সিটি মানে কিছু জানে না বা এ অত ভালো না, এইরকম তো আসলে না। বাইরের ইউনিভার্সিটি তো আসলে অত রাখে না। খালি দেখবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশন কতটা স্ট্রং, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল কতটা স্ট্রং, আপনার রেজাল্ট কেমন, রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে কিনা,
and so on. আমার আমার মনে হয় না যে এটা মানে ই করে যে ও আচ্ছা এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির না, তাহলে আমি ই করবো না। ও হচ্ছে জার্মান একটা লোক, সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া বা রাজশাহী ইউনিভার্সিটি ছাড়া ই করবে না। আমার মনে হয় না এরকম কোনো ওরা ডিসক্রিমিনেট করে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কিন্তু স্যার হয়তো বা আরো ভালো বলতে পারবেন। আমি বলি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো বাইরের লোক এটাই সবচেয়ে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, কর্ম দেখে ওরা, ওরা ওই পিতৃ পরিচয় দেখে না যে আমি সৈয়দের ছেলে কি মুন্সির ছেলে, হ্যাঁ আমি কাজ কি করি, ওরা সেটা দেখবে আমার পকেটে কি আছে। যদি ওরা দেখতো যে এই ইউনিভার্সিটি থেকে আসছে বা এটা এই কালারের, এর চেহারা খারাপ, হ্যাঁ তাহলে হয়তো আমরা বা সাউথ আফ্রিকার এ সমস্ত দেশের কেউ ওখানে ঢুকতেই পারতো না। বা ইউনিভার্সিটিকে ওরা এভাবে ডিসক্রিমিনেট করবে না। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি, খোদ ইতালিতেই 3-4টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তারা খুব রেনাউন্ড, পাবলিক ইউনিভার্সিটি থেকেও রেনাউন্ড। ইতালিতে কিন্তু পৃথিবীর সবচাইতে ওল্ডেস্ট ইউনিভার্সিটিজ আর ইন ইতালি। হ্যাঁ, ব্লোনিয়া, দা পৃথিবীতে যখন ইউনিভার্সিটি কনসেপ্টটা যখন শুরু হয় তখন সেই ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ ব্লোনিয়া, অনেক বড় ইউনিভার্সিটি। তো সেখান থেকে কালচার বা ইয়ের দিক দিয়ে ইতালি লিড দিচ্ছে। সেখানে আমি দেখেছি যেটা যে ইউনিভার্সিটি ইজ নট এ ম্যাটার, যে জিনিসটা আমরা বললাম যে ওই ছাত্রের কোয়ালিফিকেশন কি, তার কি পাবলিকেশন আছে, তার রেজাল্ট কি, তার ইংলিশ স্পিকিং বা ইংলিশের প্রফিসিয়েন্সি কেমন, এই জিনিসগুলো এনাফ, আর কিছু দেখবে না। ইভেন মাহফুজ, ইভেন আমি বলি আমার ইতালিতে একটা ইয়ে খুব ভালো জানবে, কারণ জার্মানিতেও হয়তো এই ধরনের আছে, পলিটেকনিকো ডি মিলানো। আমি আমার পিএইচডি করেছি ইউনিভার্সিটি অফ মিলান থেকে, আর ওখানে ইউনিভার্সিটা দেলি স্টুডি ডি মিলানো, আর ওটা হচ্ছে পলিটেকনিকো ডি মিলানো। পলিটেকনিকো ডি মিলানো মানে ইতালির প্রায় প্রত্যেকটি সিটিতে একটা করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, বাংলাদেশে যেরকম বুয়েট, ঠিক এই কোয়ালিটির ও দেশের পলিটেকনিক, মানে পলিটেকনিক ইতালির মিলানের পলিটেকনিক, কিন্তু আমাদের দেশের পলিটেকনিক না। এই পলিটেকনিক গুলো মানে সেখানে বহুমুখী পড়ানো হয় এবং সেটা বাংলাদেশের বুয়েট লেভেলের, ঠিক আছে, বাংলাদেশের রেসপেক্টে বুয়েট, ইতালির রেসপেক্টে পলিটেকনিকো ডি টেন্তো, পলিটেকনিকো ডি মিলানো, এরকম। তো সেখানে আমি দেখেছি যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বেশ কিছু স্টুডেন্ট সেখানে মাস্টার্স করছে, পিএইচডি করছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরা, এবং ইভেন ওখানে জব করে। হ্যাঁ, ওখানে একজন আমার পরিচিত ফিরোজ আলম, আরেকজন ফারাবি, আরেকজন ইয়াসিল আলম, সে এখন গ্রিসে আছে, পোস্ট ডক করছে। এবং এগুলো সব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 5-6 জন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রাজুয়েট, তারা ওখানে মাস্টার্স করেছে, তারপরে পিএইচডি করছে। সো প্রাইভেট ইউনিভার্সিটি ইজ নট এ ম্যাটার টু মি। থ্যাংক ইউ স্যার। আরেকজন কোশ্চেন করেছে যে সে বিদেশের হায়ার স্টাডির জন্য সে প্রিপারেশন নিতে চায়, সেই ক্ষেত্রে সে আইএলটিএস, জিআরই বা টোফেল কোনটার উপরে বেশি গুরুত্ব দিলে তার জন্য উপকার হবে স্যার? এটার আমি উত্তর দিয়ে দিয়েছি। সে কোন জায়গায় যাবে তাদের রিকোয়ারমেন্টস দেখতে হবে। আইএলটিএস আমার মনে হয় বেশি কভার করে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি মনে হয় সবই আইএলটিএস এ কভার করবে, কিন্তু টোফেল স্পেসিফিক্যালি অস্ট্রেলিয়া টোফেল যাবে, ওরা আইএলটিএস কে ইয়ে করবে না। তারপরে আবার কিছু এশিয়ান কান্ট্রি আছে যারা টোফেল আইএলটিএস দুটোই কভার করবে। হ্যাঁ, চায়না, জাপান, কোরিয়া, যেখানে চায়না যদি থাকে তাহলে ভালো বিষয়। জাপানে যদি মনোবু কাকাকুশু, যেটা মনোবুশি স্কলারশিপ বলি, ভালো মানের স্কলারশিপ, তো ওটা যদি চায় তাহলে আইএলটিএস হলে হবে, টোফেল হলে হবে, কোনো ব্যাপার না। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি গুলো হলে আইএলটিএস ভেরি গুড প্রিফারেন্স। আর যদি তা না হয় অস্ট্রেলিয়াতে যেতে হলে তাহলে টোফেল, কানাডাতে যেতে হলে আমার মনে হয় টোফেলই বেশি ইয়ে করবে। তারপরে বিশেষ করে আমেরিকান লিড বা আমেরিকান ওরিয়েন্টেড, সেগুলো টোফেল হলে ভালো। আর আমেরিকাতে যেতে হলে তো জিআরই, আমি বলেছি জিআরই এখন বেশ রিল্যাক্স করেছে। এটা আর কি। থ্যাংক ইউ। মনে হয় ডক্টর সিদ্দিক আরো ভালো বলতে পারবেন। না, ওই আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যদি পিএইচডি তে অ্যাপ্লাই করেন তখন হচ্ছে জিআরইটা কম্পালসারি, মানে ইভেন ইকোনমিক্সেও জিআরই এখন চায়। তো এই কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে সেরকম কখনো দেখিনি যে জিআরই রিকোয়ারমেন্ট, সাধারণত আইএলটিএস এর রিকোয়ারমেন্টস থাকে। হ্যাঁ, কিন্তু যদি এমন থাকে যে আপনি এই রুটে, যে স্যার যেটা বললেন যে মাস্টার্স প্লাস পিএইচডি রুটে অ্যাপ্লাই করছেন, তখন হয়তো বা বলবে যে হ্যাঁ জিআরইর স্কোরটা দাও।
তো সেই ক্ষেত্রে হয়তো বা তখন লাগবে, কিন্তু তার মানে আমরা কনক্লুশন করতে পারি যে আইএলটিএস এবং জিআরই দুটার স্কোরই আমাদের থাকলে আমাদের সবকিছু সহজ হয়ে যাবে হয়তো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আর একজন আমাদের জানতে চাইছে যে আইএলটিএস এ আসলে প্রিপারেশন কিভাবে নিলে সে সহজে ভালো স্কোর করতে পারবে। আইএলটিএস এর তো আমি আমি কখনো দেইনি, কিন্তু হচ্ছে আইএলটিএস এর যেটা হচ্ছে ক্লাস রেগুলারলি করা, আর যদি কোনো ওখানে আইএলটিএস এর ক্লাসে আপনার কোনো ক্লাসমেট মানে কোনো হয় যে কারোর সাথে বন্ধুত্বতা হয়, তার সাথে রেগুলারলি ইংলিশে কথোপকথন এগুলো প্র্যাকটিস করা, আর হচ্ছে মক এক্সাম দেয়া। তো আইএলটিএস যেখানে দিবেন সেখানে হচ্ছে ওদের কিন্তু ফ্রি মক থাকে প্রত্যেক উইকেই, মানে একদিন 2 দিন থাকে, সারাদিন মক হয়। মক মানে হচ্ছে টেস্ট এক্সাম, যে আইএলটিএস এক্সাম যেরকম হয় ঠিক ওই রকমই একটা টেস্ট এক্সাম আপনি দিবেন। ওখানে আপনার স্পিকিং টেস্টও নিবে, আপনার লিসনিং টেস্ট সবকিছু, এবং এগুলো সবকিছুই ফ্রি, মানে আপনার এক্সট্রা টাকা দিয়ে ওই আইএলটিএস এর যে টাকা মানে ফিজ ওইটার মধ্যে কভার করে। তো এই আপনি প্রথমে খুব ভালো মতো ক্লাসগুলি করবেন। আইএলটিএস এর সবকিছুই হচ্ছে ট্রিক্স জানা, যে কোনটার অ্যান্সার কিভাবে দিতে হবে, প্রত্যেকটার মানে স্পিকিং এর জন্য প্রিপারেশন নেওয়া, যে আমি এই কথাটা বলতে গেলে ইন্ট্রোডিউস কিভাবে করব, হ্যান করবো ত্যান করবো, এগুলি সব ট্রিক্স গুলি যখন জানা হয়ে যাবে তখন একের পর এক মক দিতে থাকবেন। যখন মক দিয়ে আপনি অনেক স্যাটিসফাইড হবেন এবং আপনার টিচাররাই বলবে যে হ্যাঁ তুমি ইউ আর গুড টু গো, তখন হচ্ছে ফাইনাল এক্সাম দিলেন। তো বেসিক্যালি ওই বারবার টেস্ট দেওয়ার এবং আপনার নিজেকে অনেক বেশি ফ্যামিলিয়ার করা, যে এই কোয়েশ্চেন আমি যখন এই কোয়েশ্চেন পাবো আমি কিভাবে অ্যান্সার দেবো। আপনি যদি কোনো মক না দেন, টেস্ট না দেন, তখন যতই আপনি ইংলিশের জাহাজ হন, ওই যেহেতু ওইটা একটা মানে একটা এক্সাম এবং সেটার একটা নিয়ম আছে, ওইটাতে ফ্যামিলিয়ার না হলে আপনার স্কোর ভালো আসবে না। তো যতটা ইউজ টু করা যায় নিজেকে আসলে। স্যার যদি একটু অ্যাড করেন। হ্যাঁ, আইএলটিএস আসলে আমি দিয়েছি, একবারই দিয়েছি, ওটাই প্রথমবার, ওটাই লাস্ট বার, এবং দিয়েছিলাম জাস্ট মনে হয় কিছুদিন আগে ইয়ে করলাম, ওই ইতালিতে অ্যাপ্লাই করবো, তখনই ইয়ে দেখলাম। তো তখন তাড়াহুড়া করে রেজিস্ট্রেশন করলাম, সিলেট বেড়াতে গেলাম। ওই সময় মানে আমাদেরকে ভ্যাকেশন ছিল সিলেট, তখন আমার শ্বশুরের পোস্টিং। তো দেখলাম যে এখানে শ্বশুর বাড়ি বেড়ানো হবে, সাথে ওখান থেকে আইএলটিএসটাও দিয়ে দিব আর কি। তো সেটাতে আমার যেটা ছিল, আমি স্কোর ভালো পাইনি, আমি 6.5 আমার স্কোর ছিল। তো সেখানে যেটা হলো যে, তবে আমার অভিজ্ঞতা, আমি যেটা ইয়ে করেছি যে আইএলটিএস বা ইংলিশ প্রিপারেশনের জন্য যেটা লাগবে, ইংলিশ টেস্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রথমে একজন স্টুডেন্টকে যেটা করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে তাকে বাইরে যাওয়ার মাইন্ড সেট আপ করতে হবে, যে আমি বাইরেই যাব, আমি কেরানি হব না। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স পাস করে ব্যাংকে জব করে আমাদের ছেলেমেয়েরা মনে করে যে ওই অনেক সময় কথায় কথায় বলে যে স্যার ও হলো এখন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, মানে অনেক বড় লেভেলে উঠে গেছে স্যার, ও ব্যাংকের এখন এজিএম স্যার হয়ে যাচ্ছে, অনেক হাই লেভেলে আছে স্যার। হ্যাঁ, দিস আর সো স্টুপিড থিংস। সো এট ফার্স্ট আমাকে মানে মেন্টাল সেট আপ করতে হবে, আমি বাইরে যাব। আর বাইরে যাওয়ার মন মানসিকতার জন্য একজন স্টুডেন্ট যখন, ইভেন আমি সবসময় আমার স্টুডেন্টদের বলে থাকি এবং আমি চেষ্টা করি যে আমি ইংলিশে ক্লাস নেয়ার, ছেলেদের আমার কথা বুঝতে খারাপ লাগলো, ইভেন আমার কিন্তু ভালো না, তারপরে আমি বলি যে এটা আমার দোষ, আমার ফল্ট, কিন্তু ইউ হ্যাভ টু লার্ন। হ্যাঁ, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে যতক্ষণ ছাত্রছাত্রীরা দে শুড ফরগেট দেয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডিউরিং দিস পিরিয়ড। তারা কি করবে, যে বাইরে যখন চলাফেরা করবে, সবচেয়ে ভালো হয় কোন একটা বন্ধু বা কলিগ সেট করে নিয়ে, যে আমরা বাংলা বলবো না, আমরা ইংরেজি বলবো। ইংরেজি বলতে যে হয়তো কোনো একটা ইংরেজি আমি বুঝছি না, এখন বিভিন্ন ধরনের আছে, গুগল ট্রান্সলেট তো আছে, সাথে ডুও আছে, ট্রান্সলেশন দিয়ে দেখে নিলাম যে আমার এই শব্দটার মিনিং কি, এই শব্দটার আসলে কি, হ্যাঁ, এবং এখানে প্রপার কোনটা, সেটা দেখে নিয়ে আমি সেটা অ্যাপ্লাই করি। হয়তো ভুল হতে পারে, তাই না, ইন্ডিপেন্ডেন্সের জায়গায় হয়তো ফ্রিডম কেউ ইউজ করলো, কিন্তু এর পরে যাই সে শিখবে, সেটা শিখবে কোথা থেকে, এই যে কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডস, সেটা শিখবে সে হলো ইংলিশ নিউজ পেপার থেকে। তাকে প্রত্যেক দিন পার্সোনালি ওই ডেস্কে যাইয়ে একটা কমন নিউজ পেপার একটু পড়বে এরকম না, ওখানে যে বেঙ্গলি নিউজ পেপার যেটা থাকবে, বাংলা ভালো মানের একটা নিউজ পেপার পড়বে যেখানে সব নিউজ কভার করে। এরপরে তার কাছে একটা ডেইলি স্টার বা ইন্ডিপেন্ডেন্ট একটা ইংলিশ নিউজ পেপার আসবে, সেই নিউজ পেপারটা সে স্টাডি করবে, দেখবে কমন
নিউজ গুলো যেগুলো বাংলায় পড়ে আসছে তার করসপন্ডিং নিউজ যখন এখানে দেখবে সে তখন এমনি বুঝে ফেলবে যে ওই শব্দটার মানে এই, তার কাছে কিন্তু একটা ধারণা অলরেডি সে জানে যে এইটার মানে এই বোঝাচ্ছে, হ্যাঁ, যে এডিট এইরকম। তাহলে তারপর ইংলিশ গুলো পড়তে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে নিজেদের মধ্যে। ইংলিশ ভুলে যেতে হবে, অনেকে হাসবে, হ্যাঁ, পথ দিয়ে চলছে তারপরেও অনেকে দেখা যাচ্ছে যে আমি ইংলিশ বলছি, আমরা ইংলিশ বলছি, ভুল বলছি, ভুল বললে একজন আরেকজনকে বলে দেয়া যে এই জায়গা আসলে এরকম হওয়া। আর টিভি নিউজ শুনতে হবে, টিভি নিউজ এভাবে শোনার পরে একটা লেভেলে আসবে, কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা আসলে ইংলিশে উইক। আমরা কিছু গ্রামার স্টাডি করি কিন্তু এই ভোকাবুলারি, এই মানে প্র্যাকটিস এগুলো থাকে না, হ্যাঁ। তো একটা লেভেলে আসার পরে ইংলিশ নিউজ বিশেষ করে বেশি বেশি শুনতে হবে, ইংলিশ মুভি দেখতে হবে। তাহলে কি হবে, এই যে প্রোনাউন্সিয়েশনটা ক্যাচ করতে পারবে, নাহলে ক্যাচ করতে পারবে না। আমাদের মাথা কিন্তু, আমাদের ব্রেন ওইভাবে ক্যাচ করতে পারবে না, কারণ ওদের প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, ঠিক আছে। তারপরে আইএলটিএস এর এক সেট বই কিনবে, সেখানেই সিডি থাকে, সেখানেই সবকিছু থাকে, সেটা দিয়ে বারবার সে প্র্যাকটিস করবে, বারবার ওখানেই এক্সাম আছে, এক্সাম গুলো দেবে, সে মক টেস্টের মাধ্যমে সে নিজেকে জাজ করবে। বা যারা যারা ঢাকাতে থাকে তাদের যে বিভিন্ন ধরনের, এখন মনে হয় আমি যতটা জানি যে ক্যামব্রিজ করছে, তারা হচ্ছে সম্ভবত অনলাইন একটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, এখান থেকে প্র্যাকটিস করা বা কোচিং করাচ্ছে। এভাবে তারা ওদের সাথে ক্যামব্রিজ ক্লাবের মেম্বার হয়ে গেলে সেখানে ওই মক টেস্ট গুলো ফ্রি করতে পারবে। সেখানে গেলে সেখানে কলিগ ফ্রেন্ড সার্কেল পাবে, তাদের সাথে একটা টাইম যদি পাস করে 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে দেখা যাবে যে হচ্ছে তাদের প্র্যাকটিস হয়ে গেলে একসময় ফাইনাল এক্সামে বসবে। আর তাড়াহুড়া করে ফাইনাল এক্সামে বসলে যেটা হবে যে তাদের হবে, মানে হয়তো হঠাৎ করে রিডিং এ, বিশেষ করে রিডিং এ কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো ক্যাপচার করা খুব জরুরি, হ্যাঁ, না হলে রিডিং করতে পারবে না। এই জিনিসগুলো করে গেলে আই মিন খুব ইজিলি আমাদের যারা আন্ডার গ্রাজুয়েট, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য, সরি ইংলিশ মিডিয়াম, যাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইংলিশ, তারা খুব ইজিলি আমার মনে হয় একটা মোটামুটি রিকগনাইজড বা কনসিডারেবল স্কোর পাই যাবে। এটা মানে আই থিংক দিস, আই বিলিভ দিস। থ্যাংক ইউ স্যার। আমি একটা স্যার আমাদের, হ্যাঁ 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 ঠিক আছে। অ্যাড করি, সেটা হচ্ছে এই আন্ডারগ্রেড মানে ইউনিভার্সিটিতে পড়ার একটা মজা হচ্ছে বিভিন্ন ক্লাবে জয়েন করা। তা আমি জানি না আপনার স্টুডেন্টরা এরকম কোনো ক্লাব আছে কিনা। হ্যাঁ 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 ক্লাব আছে, ওই হ্যাঁ, ব্যানারে এরকম দেখতে মনে আমাদের হয়। এইতে মানে এটা হচ্ছে আন্ডারগ্রেডে এরকম ক্লাব বানিয়ে, মনে করেন আপনাদের এদের মধ্যে যারা আজকে পার্টিসিপেন্ট তাদের মধ্যে অনেকে ঠিক করলেন যে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি আইএলটিএস দিব, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বানান, জয়েন করেন। আর প্রত্যেক উইকে বা 2-3 দিন পর পর যদি এরকমই হয় যে আমরা মিট আপ করবো আর একটা টপিক নিয়ে কথা বলবো, ফর এক্সাম্পল নতুন অ্যাভেঞ্জার্স মুভি নিয়ে আজকে ডিসকাস করবো, কিন্তু সব ডিসকাশন হবে ইংলিশে। আর যেহেতু আপনারা সবাই লার্নিং প্রসেসে, আমাদের বাঙালিদের একটা, শুধু না আমি মানে ভুল বললাম, বাঙালি নেওয়া মানে হয়তো বা রং শোনাবে, কিন্তু যেটা দেখেছি বা করেছি যে কখনো কোনো মিস্টেক হলে আর একটা আমাদের হচ্ছে নিজের দেশেরই মানুষ আবার একটু হাসে, একটু করে, তখন আমি লজ্জা পাই কথা বলতে করতে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা করবেন না, কারণ আপনারা সবাই এখন মানে লার্নার। তো ক্লাব আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয় যে একটা ক্লাব করে সবাই মিলে, এখন যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর টাইম, জুমে এভরি উইক 1 ঘন্টা 2 ঘন্টা এরকমই করলেন, এবং টপিক হচ্ছে নতুন স্পাইডারম্যান মুভি বা করোনা ভাইরাসের সিচুয়েশন, এবং সবকিছু সবার অপিনিয়ন এমন হতে হবে না যে সবার প্রেজেন্টেশন দিতে হবে খুব টেনশনের, এরকম না, জাস্ট ফ্রি ডিসকাশন করা যে তোমার কি মনে হয়, বা হচ্ছে পদ্মা সেতু তৈরি হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা, দেশের বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা, বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে ডিসকাশন, যে আমাদের কি করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, আমরা কি করতে পারি আমাদের ইউনিভার্সিটিতে যেন প্লাস্টিক ইউজ কমে, হ্যাঁ তা এই বিভিন্ন টপিকস। তো এরকম ক্লাব তৈরি করে মানে একটা এখনই হচ্ছে কালকেই যদি করেন যে একটা ইংলিশ ক্লাব করব এবং আমরা সবাই এখানে ডিসকাস করব, তো তখন ওই যে স্পিকিংটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার মনে হয় যে হ্যাঁ আমি তো সবই বুঝি ইংলিশ সিনেমার, কিন্তু যখন কথা বলতে যাবেন তখন কিন্তু ও অনেক বেঁধে যাবে, অনেক কিছুই হবে, মনে পড়বে না ওয়ার্ডস। তো যখন ওই ফ্লুয়েন্সিটা চলে আসে তখন আর অত বাধে না। তো এটা জাস্ট একটা স্মল সাজেশন। থ্যাংক ইউ। আর একজন স্পেশালি জার্মানিতে পড়ালেখা করতে চায়, তো সে জার্মানিতে এমএসসি করতে গেলে এমএসসির পাশাপাশি স্কলারশিপ ছিল, তো সেখানে ওই স্টুডেন্টস যে জবগুলো আছে ওই জবগুলো করে সেখানে কি সার্ভাইভ করতে পারবে?
স্কলারশিপ মানে স্কলারশিপের যদি স্কলারশিপ পান তাহলে তো লাইফ খুবই ইজি হয়ে গেল, কারণ বেশিরভাগ ইউনিভার্সিটি এখানে হচ্ছে টিউশন ফি নাই, যেটা আমি বলছিলাম। মনে করেন আপনি টেকনিক্যাল, ফর এক্সাম্পল আমার ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিকে আসবেন, সেখানে হচ্ছে কোনো টিউশন ফি নাই, কিন্তু প্রত্যেক সেমেস্টারে একটা ছোট্ট স্টুডেন্ট ইউনিয়নের ফি দিতে হয় 100 ইউরো না 90 ইউরো যেন। তো আপনার লিভিং কস্ট মনে করেন 200-220 ইউরো হবে, মানে যেটা হচ্ছে আপনার লিভিং কস্ট বলতে আপনার অ্যাকোমোডেশন কস্ট, সেখানে আপনার ইন্টারনেট, ইলেকট্রিসিটি সবকিছু, থাকার যে খরচ, আর টাকা খাওয়া খাওয়া কি যোগ হবে? আর খাওয়ার খরচ হচ্ছে 100, খুব করে হলে 100-150 ইউরো এরকম খরচ হবে। আর আপনার যেটা আরেকটা বড় কস্ট, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দিতে হয়, সেটা হচ্ছে 105 কি 110 ইউরো এরকম। সবকিছু অ্যাড আপ করলে যত হয় হচ্ছে 500 ইউরো মতো এরকম যদি থাকে, তাহলে আপনি হচ্ছে হেসে খেলে অনেক ইজিলি পার করতে পারবেন। এখন আপনার বিষয় মেইন যেটা হচ্ছে যে আপনি স্কলারশিপ পেলেন না, টিউশন ফি তো আপনার লাগছে না, তো আপনি স্কলারশিপ পেলেন না, সেই ক্ষেত্রে আপনার এখন পার্ট টাইম জবের উপর রিলাই করতে হবে। আর পার্ট টাইম জবটা তখনই পাবেন যখন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো হবে, কমিউনিকেশন স্কিলটা ওদের ল্যাঙ্গুয়েজে ভালো হবে। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে? জার্মান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, এক্স্যাক্টলি। আপনার ইউনিভার্সিটিতে কোনো মানে জার্মানরা সবাই ইংলিশ পারে, আহ, মানে সবাই একদম বয়স্কই। আমার বিল্ডিং এ অনেক বয়স্ক একটা মহিলা আছে, আমি একবার দেখা হওয়ার পর আমি মনে করেছিলাম উনি মনে হয় ইংলিশ পারেন না, পরে দেখি উনিও সুন্দর ফ্লুয়েন্ট ইংলিশ পারে। এরা কথা বলার আগেই ফার্স্টে বলে যে আমার ইংলিশ খুব নলেজ খুব কম, কিন্তু ওরা অনেক ফ্লুয়েন্ট ইংলিশ বলে। যাই হোক, কিন্তু আপনি যখন কোনো জব করবেন, তখন আপনি যখন বলবেন যে ডু ইউ স্পিক ইংলিশ, তখন ওইটা একটা হয়ে যায়, কারণ সে একটা কাস্টমার, আপনি তাকে সার্ভ করছেন, কিন্তু এটা রুড। তো আর এই কারণে আপনাকে হচ্ছে জবে নিবেও না। তো আপনি যখন জার্মান ল্যাঙ্গুয়েজে পটু হবেন, তখন হচ্ছে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে সবকিছু। কিন্তু এখন করোনার সিচুয়েশনে সবকিছু আসলে ওলট পালট করে দিয়েছে, এখন সবকিছুরই ক্রাইসিস। ইভেন যারা লোকাল জার্মান যারা আছে, যারা পার্ট টাইম ওয়ার্ক করতো, তাদেরও এখনো জব নাই। তো যখন ওই যে লোকালদেরই জব নাই, তখন একটা ইন্টারন্যাশনাল মানুষ এসে যখন আবার জবের জন্যই করবে, তখন ওটা এখন আরো বেশি কম্পিটিটিভ আর আরো বেশি রিস্কি। তো যেহেতু এমন না যে আপনি কালকেই বিদেশে জার্মানিতে চলে আসছেন, এমন না, এখনো 1 বছর 1.5 বছর সময় আছে, হয়তো বা সিচুয়েশন আরো হবে, ভালো হবে। কিন্তু আপনি যদি এখন ডিসাইড করেন যে হ্যাঁ আমি জার্মানিতে যাব, তাহলে এখন থেকে ওই যে আইএলস এ যেরকম ক্লাস করবেন, সেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজেরও ক্লাস করবেন। আপনার ঢাকাতে অনেক যদি আপনারা তো কেউ ঢাকার না, কিন্তু অনেক কোর্স আছে, দেখবেন যে জার্মান ল্যাঙ্গুয়েজের A1 A2 B1 B2, ওদের আবার লেভেল থাকে। A1 মানে সবচেয়ে বেসিক, A2 হচ্ছে তার একটু বড়, B1 B2 হচ্ছে অনেকটা ফ্লুয়েন্ট জার্মান বলা, C1 C2 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেল। তো এরকম বিভিন্ন ধাপে ধাপে শিখতে হয়। তো এখন থেকেই যদি ওরকম প্ল্যানিং করেন যে আমি এই করব, ওই করব, ইংলিশ করব এই দিনে, জার্মান কোর্স করব সপ্তাহের এই দিনে, তো এইভাবেই করলে তখন তখন অনেক অনেক ইজি, যদি জবের কোনো ক্রাইসিস না থাকে। স্যার কিছু অ্যাড করবেন? স্যার শুনতে পাচ্ছেন? স্যার আনমিউট করতে হবে স্যার, স্যার আপনি মিউট করা আছে। স্যার কাইন্ডলি আপনি একটু আনমিউট করেন। সরি, আমি যেটা বলছি যে ওখানে যে যদি কেউ জবের ধান্দা করে যে আমি জব করে লেখাপড়া করব বা জব করে সার্ভাইভ করব, তাহলে তাকে অবশ্যই ওদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ শেখার পরেও সে কতটুকু জব ম্যানেজ করতে পারবে, ইভেন বর্তমান যে করোনা ক্রাইসিসের কারণে, এটা আসলে নাও মানে ভেরি ব্যাপার, চিন্তার বিষয়। কারণ এখন সবাই চিন্তা করবে, যদিও ইউরোপিয়ান কান্ট্রিতে এই ইয়েটা কম, ওরা সবাইকে মোরালেজ সমান চোখেই দেখে, তারপরে এখন প্রত্যেকেই তাদের যে সিটিজেন তাদের নিয়ে একটু বেশি চিন্তা করবে। হ্যাঁ, যে প্রথমে আমাদের ন্যাশনাল, আমাদের যারা সিটিজেন তাদেরকে বাঁচাতে হবে, তাদের জব দিতে হবে। যেমন ইউকেতে বা কানাডাতে বা সুইজারল্যান্ডে এই জিনিসগুলো কিন্তু খুব দেখে, যে প্রথমে আমাদের সিটিজেনকে এই ফ্যাসিলিটিস প্রোভাইড করতে হবে, তারপরে আমার যারা আসছে তাদের দেখতে হবে। তো জব ছাড়া যাওয়া একটু ডিফিকাল্ট, বিশেষ করে যদি তার এখানে ফ্যামিলি সলভেন্সি ভালো থাকে, দেন সে করতে পারে, রিস্ক নিতে পারে।
আর আরো এবার ভিসার ব্যাপারটাও মনে হয় একটু রেস্ট্রিক্টেড করবে, কারণ সে দেখবে যে আসলে কি সে থাকতে পারবে, বা বিশেষ করে যেটা হয় যে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে সবাই ঢোকার চেষ্টা করে, হ্যাঁ, যে ঢোকার পর আর লেখাপড়া করলাম না, আমি তখন ওখানে ওই ওয়ার্ড জবের মধ্যেই চলে গেলাম, এই একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে, হ্যাঁ, এবং ওরা এখন বুঝে ফেলেছে, যার ফলে এই জিনিসগুলো একটু থাকবে। সবচেয়ে ভালো থাকবে যে মাস্টার্স উইথ কম্বাইন্ড মাস্টার্স, যেগুলো মাস্টার্স লিড টু পিএইচডি, যেন স্কলারশিপ পাই, স্কলারশিপ নিয়ে যাওয়াটা সবচাইতে বেস্ট, কম বেশি, বা অনেক সময় আমি দেখছি পার্শিয়াল টিউশন, পার্শিয়াল সাপোর্ট পাওয়া যায়, ফিনান্সিয়াল সাপোর্ট পার্শিয়াল, এগুলো হলেও খুব সহজ। যেমন 500 ইউরোর নিচে আসলে লাইফ লিড করা খুব ডিফিকাল্ট, 400 থেকে 500 ইউরো ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে, যদি কেউ দূরের কোন ইয়েতে থাকে সেটা আলাদা, বা তো সেক্ষেত্রে এই যে 200-250 ইউরো যদি একটা সাপোর্ট পায় কোথাও থেকে, হ্যাঁ, তাহলে সেটা আবার একটু রিস্ক নিতে পারে, বাট তার বেশি নেওয়া একটু মুশকিল আমি যেটা দেখেছি বাইরের দেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের একটা স্টুডেন্ট কোশ্চেন করেছে যে সে আইএলস বা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো টেস্ট দেবে না, না দিয়ে কি বাইরে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি এরকম কোনো কিছুতে যাওয়া যাবে কিনা? যদি এটা ইংলিশ বলতে পারে ভালো। হ্যাঁ, সিদ্দিক, ডক্টর সিদ্দিক প্লিজ। না, আমি বলছি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের থাকে, কোর্স যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের হয়, তাহলে তো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল তো দেখাতেই হবে। আপনার যদি যে মাস্টার্সে যাচ্ছেন বা পিএইচডি তে যাচ্ছেন ওটা যদি কমপ্লিট ইংলিশে হয় আর আপনি কিছুই দেখালেন না, আপনার এটা মিনিমাম রিকোয়ারমেন্টই থাকে যে আইএলটিএস 6.5 বা 6 বা এরকমই স্কোর পেতেই হবে, এটা মাস্ট। এই মিনিমাম রিকোয়ারমেন্ট এইতে জার্মানির অ্যাপ্লিকেশন যেরকম, যে একটা ওয়েবসাইট আছে ওখানে হচ্ছে সবকিছুই করে দেয়, ওরা হচ্ছে ফার্স্টে স্ক্রিনিং করে তারপরে ইউনিভার্সিটিকে পাঠায়। ওরা যখন দেখবে যে আপনার আইএলটিএস এর কোনো স্কোর নাই, তখনই আপনাকে ক্যান্সেল করে ডিক্লাইন করে দিবে যে আপনার এটা মিনিমাম রিকোয়ারমেন্ট মিট হয়নি, দ্যাট মিনস ইউ আর নট এলিজিবল। তো ওইটা সম্ভব না। আপনার ওই অনেক ইতে দেখেছি যে বাংলাদেশে অ্যাড দেয় যে আইএলটিএস ছাড়াই বিদেশে যাওয়া পড়াশোনা হ্যান ত্যান, এগুলো সব ভুয়া। এখন যদি আপনি চাইনিজ ভাষাতে পড়াশোনা করতে চান তাহলে তো আর আপনার ইংলিশ লাগবে না, তখন আপনার লাগবে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কি বলে ওখানেও তো একটা স্কোর স্কোর, লাগবে। ওইটার একটা স্কোর লাগবে। তখন বলবে যে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কেমন, সেই ল্যাঙ্গুয়েজের আবার দিতে হবে। কিন্তু যেই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেন সেই ল্যাঙ্গুয়েজের আপনার প্রুফ দেখাতেই হবে যে হ্যাঁ আমি এই ল্যাঙ্গুয়েজে এতটুকু দক্ষ। থ্যাংক ইউ। আমাদের রেজা, আমাদের একটা স্টুডেন্ট, সে হয়তো হ্যান্ড রেজ করেছে, সে একটা কোশ্চেন করতে চায়। রেজা, তুমি কোশ্চেন করতে পারো। স্যার আমি বলতে চাইছিলাম যে আমি একবার লাস্ট 2 ইয়ার্স অ্যাগো কানাডাতে অ্যাপ্লাই করেছিলাম। ওটা হলো যে ইএলস প্রোগ্রামে ইংলিশ একটা টেস্টিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে, এটা কি আসলে আদৌ ট্রু অর ফলস? এক এজেন্সির মাধ্যমে আমি করেছিলাম মালয়েশিয়াতে বসে। আমি 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 কানাডিয়ান এর প্রসেস জানি না, এটা কি বলছেন যে এটা হচ্ছে ফার্স্টে ওখানে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করবেন তারপরে ওদের কোর্স শুরু হবে এরকম? জি জি, ব্যাচেলর আমি প্রোগ্রামে। ও আচ্ছা। তো ইতে আপনার এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের, আমি জানি না ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয় কিনা। ইউকে তে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার যারা হচ্ছে যাদের রিকোয়ারমেন্ট, ওটা আন্ডার গ্র্যাডে নেওয়ার সময় রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না, তাদের হচ্ছে 1 বছরের জন্য একটা কোর্স থাকে, কি যেন বলে এটাকে, একটা প্রিপারেশন কোর্স মতো, মানে ওইটারই একটা প্রি আন্ডার গ্র্যাড মতো। তো সেইখানে যাচ্ছে অনেক কিছু পড়ায়, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি জানি না। ফর এক্সাম্পল আমি ইকোনমিক্সে আন্ডারগ্রেড করব, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইতে বায়োলজিতে, তখন হচ্ছে আমার ওই থ্রুতে যেতে হয় যে 1 বছর আমি বেসিক ইকোনমিক্সের নলেজগুলি নিব, তারপরে হচ্ছে এই করব। বা এমন কেউ যে আর্টসে পড়ে কিন্তু সে এখন ম্যাথমেটিক্সই করবে, তার হচ্ছে ফার্স্ট ইয়ারে ওই বেসিক ম্যাথমেটিক্সের ট্রেনিং তো হবে প্রি আন্ডারগ্রেড, তারপরে হয়। কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রেও সেটা, কিন্তু আমি শিওর না আসলে যে এটা সত্যি কিনা, কিন্তু হতে পারে, কিন্তু আমি কখনো শুনিনি আসলে। কিন্তু এই যে এজেন্সিগুলি যেটা করে অনেককেই মানে এরকম অনেক কিছু বলে বিপদে ফেলে। তো সবসময় ওরা যেটা বলে সেটা বিশ্বাস না করে, মানে নিজে থেকে, এখন তো ইন্টারনেটের যুগ, গুগল করে তারপরেই করতে পারেন। আমাদের একজন কোশ্চেন করেছে যে স্যার কানাডাতে যদি এমএসসি করতে চায় তাহলে আমাদের কি করতে হবে, বিষয়ে একটু বলে ভালো হতো।
কানাডাতে তো টিউশন ফি মনে হয় না ফ্রি, ওখানে মনে হয় টিউশন ফি আছে, এবং বেশ অত মানে চিপও না, বেশ এক্সপেন্সিভ। তো ওইসব ক্ষেত্রে নর্থ আমেরিকাতে যেতে হলে মেইন হচ্ছে যে ওদের তো মানে মাস্টার্স পিএইচডি অনেকটা কম্বাইন্ড, তো সেই ক্ষেত্রে মনে হয় যে স্কলারশিপ টার্গেট করা সবচেয়ে ভালো বুদ্ধি, কারণ হচ্ছে টিউশন ফি অনেক অনেক হাই হওয়ার কথা। আমি যেটা গেস করি, কারণ যে কয়েকটা ইউনিভার্সিটি দেখেছি সেখানে টিউশন ফি বেশ হাই। হ্যাঁ স্যার বলেন। স্যার বলেন। আচ্ছা আমি বলি মাহফুজ, জি স্যার বলেন। যেটা হচ্ছে ইংলিশের আমি একটু অ্যাড করতে চাই কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে যে ইংলিশের অনেক সময় ওরা বলে থাকে তো যে ইংলিশ এটা কম্পালসারি, অনেক সময় কম্পালসারি বলে না, বলে যে হলো ইংলিশের প্রফিসিয়েন্সির কোনো প্রুফ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি। হ্যাঁ, অনেক সময় বলে যে ইংলিশ থাকতে হবে। তো এই ক্ষেত্রে একজন যদি তার ভালো পাবলিকেশন থাকে বা ভালো স্কোর থাকে, তাহলে কিছু কিছু কান্ট্রিতে, যেমন এবার আমি আমার যে স্টুডেন্টকে আমার ইউনিভার্সিটি অফ মিলানে আমি রিকমেন্ড করেছিলাম, ওর কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সির কারণে হয় নাই, ব্যাপারটা এরকম না। ও আইএলটিএস তো সময় দিয়েছিল না, এবং আমি যেহেতু আমি রিকমেন্ড করেছিলাম যে প্লাস প্রফেসরের সাথে যখন ইন্টারভিউ হয়, যদি প্রফেসর রিকমেন্ড করে অনেক সময় যে হ্যাঁ তার সাথে আমার কমিউনিকেশন হয়েছে, তার কমিউনিকেশন দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা সন্তোষজনক, সে কোর্স করতে পারবে। হ্যাঁ, তাহলে অনেক সময় বা কিছু কিছু ক্ষেত্রে ওরা ভালো থাকলে অ্যাকসেপ্ট করতে পারে। সো আমি যাদের আইএলটিএস এখনো বা ইংলিশ প্রিপারেশন নেই না, তাদেরকে আমি সাজেস্ট করব যে যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সে যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস তার ইংলিশ থাকে, তাহলে ডিনের কাছ থেকে একটা মানে নিতে পারে যে হ্যাঁ তার এ ধরনের স্কিল ডেভেলপ করছে, সে এ ধরনের ল্যাঙ্গুয়েজে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছে, স্টাডি করছে, তার ম্যাটেরিয়ালস এক্সামিনেশন সব ইংলিশে ছিল, এভাবে নিয়ে সে ট্রাই করতে পারে। আর কানাডার যে কস্ট, সেটা হলো আমি যতটা চেক করেছি তাতে 1000 থেকে $15,000 কানাডিয়ান ডলার কস্ট, ওখানে ফ্রি কোনো নাই। থ্যাংক ইউ স্যার। তার মানে হচ্ছে স্যার, যদি আমাদের যদি কোনো স্টুডেন্টের যদি এরকম হয়, রিসার্চটা খুবই স্ট্রং হয়ে থাকে, সেক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি যদি নরমাল একটু নিচেও হয়, সেক্ষেত্রে হয়তো তার সুযোগ থাকতে পারে কোথাও। প্রফেসর যদি রিকমেন্ড করে, ইভেন আমার জানা মতে একজন, সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, কিন্তু তার ক্যামব্রিজের রিকোয়ারমেন্টস আইএলটিএস স্কোর 7 থাকতে হবে, ব্যান্ড স্কোর, প্রত্যেকটি ব্যান্ডে ইন্ডিভিজুয়ালি 7 স্কোর থাকতে হবে, সে পারে, মানে এটা হই নাই সামহাও কয়েকবার চেষ্টা করে, তখন প্রফেসর রিকমেন্ড করেছে ওকে। আমি তার দেখেছি, কিন্তু সে স্কলারশিপ ম্যানেজ করে ফেলেছিল, কমনওয়েলথ স্কলারশিপ, তো স্কলারশিপ বিশাল স্কলারশিপ, সেটা নিয়ে যখন হয়ে গেছে, প্রফেসরকে কনভিন্স করছে, প্রফেসর রিকমেন্ড করছে যে যদিও সে পারে নাই আনলাকিলি, কিন্তু তার কমিউনিকেশনে মনে হয়েছে ওকে, তখন ক্যামব্রিজ ইউনিভার্সিটি কিন্তু তার অ্যাডমিশন নিয়ে নিছে। তো এই যে কিছুটা রিল্যাক্স অনেক সময় এরা করতে পারে আর কি। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের মেহেদি হাসান সানি হ্যান্ড রেজ করেছো, তুমি কোনো কোশ্চেন করতে চাইলে করতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার দুটা কোশ্চেন ছিল যে আমাদের সিজিপিএ কত থেকে কত পর্যন্ত হওয়া উচিত, আর আইএলটিএস এ স্কোর কত হওয়া উচিত? এগুলি আপনার কোর্স ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কোর্স টু কোর্স ভ্যারি করে। আপনি যখন ওই যে বললাম ফার্স্টে, যখন ওই যে findaMasters.com ওই ওয়েবসাইটে যাবেন, ওখানে যাবেন, তখন দেখবেন ওখানে একটা ট্যাব থাকবে মিনিমাম রিকোয়ারমেন্ট, ওখানে ক্লিক করলে দেখবেন যে আইএলটিএস এর স্কোর মিনিমাম এত, বা যে প্রত্যেকটা রিডিং রাইটিং এগুলো স্পেসিফিক, যদি কিছু কিছু ইউনিভার্সিটি থাকে যারা স্পেসিফিকলি বলে দেয় যে এটার নিচে হওয়া যাবে না, ওরকম বলে দিবে। আবার হচ্ছে আপনার সিজিপিএ কত হতে হবে, বা ইউজুয়ালি ইউরোপিয়ান কান্ট্রি এক একটা দেশের তো আসলে এক একটা নিয়ম। জার্মানিতে হচ্ছে আপনার স্কোরগুলি 1 মানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, আর 4 মানে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। তো এটা আবার কনভার্সনের বিষয় আছে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে এরকম কনভার্ট করে দেয়। তো এরকম দেখবেন যে মাস্টার্স এর ক্ষেত্রে জার্মানিতে মিনিমাম স্কোর হচ্ছে 2.5 লাগে, সেটা আমি বাংলাদেশের কনভার্ট করে আমি জানি না কত। তো 2.5 মানে আউট অফ কি বলে 4, মানে সরি 1 to 4 যে রেঞ্জ, 1 মানে হাইয়েস্ট, 4 মানে লোয়েস্ট, তো এই 2.5 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এইরকম প্রত্যেকটা কোর্সের রিকোয়ারমেন্ট থাকবে যে এই কোর্সের রিকোয়ারমেন্ট এইটা,
সিজিপিএ এত হতে হবে, আইএলটিএস এর স্কোর এত হতে হবে, এরকম। তো এটা ওই যে ইউনিভার্সিটি ভ্যারি করে, যত যত নাম করা ইউনিভার্সিটি, কেমব্রিজে যাবেন বা অক্সফোর্ডে যাবেন, ওদের রিকোয়ারমেন্ট অনেক হাই হবে। আবার একটু লো ক্যাটাগরির ইউনিভার্সিটিতে যাবেন, ওদের স্কোর, ওদের রিকোয়ারমেন্টস একটু লো হবে। তো এটা ভ্যারি করবে। আপনি যখন ওই যে সার্চ করবেন, ওর জন্য ওই যে একটা এক্সেল শিট রাখা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন রাখবেন তখন মিনিমাম রিকোয়ারমেন্টটা ওখানে করবেন, যে এটার মিনিমাম রিকোয়ারমেন্ট এত। আপনি যখন ফর এক্সাম্পল একদম লাস্ট শেষ মুহূর্তে আইএলটিএস এক্সাম দিলেন, আপনার স্কোর এত আসলো, তখন হচ্ছে আপনি এক্সেলে গিয়ে যেগুলি হচ্ছে মিট করে না সেগুলি হচ্ছে আপনি রেড করে দিলেন, যে এগুলাতে আমি যেতে পারবো না, দিয়ে যেগুলিতে ভ্যালিড সেগুলিতে হচ্ছে অ্যাপ্লাই করলেন। এইটা, থ্যাংক ইউ এই তো, থ্যাংক ইউ। স্যার, যদি একটু অ্যাড করেন। স্যার কাইন্ডলি একটু আনমিউট করতে হবে স্যার। যে ডক্টর সিদ্দিক যেটা বললেন, যে এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, কোন ইউনিভার্সিটি কেমন নেবে, কোন ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড কেমন, ঠিক আছে। বাট ইন জেনারেল আমাদের যে স্কেল 4 এর মধ্যে আমরা বলতে পারি যে 3.5 এর কাছাকাছি, হ্যাঁ, বা 3.4 থেকে 3.46 এ ধরনের স্টুডেন্ট বিদেশ গেছে, অস্ট্রেলিয়াতে গেছে আমাদের একটা স্টুডেন্ট, হ্যাঁ। এগুলো লাকিলি অনেক সময় চলে যায়, সো ইউ নিড নট টু বি ডিসঅ্যাপয়েন্টেড, ইউ শুড ট্রাই, ঠিক আছে। 3.4 এর উপরে গেছে, বাট ওই যে সাইড ব্যাকআপ দিতে হবে। দারুণ একটা রিসার্চ, আমার প্রজেক্ট বা আমার থিসিস খুব দারুণ, আমার ইংলিশ প্রফিসিয়েন্সি খুব সুন্দর, আমার রিসার্চ স্টেটমেন্ট যেটা আমি করতে চাচ্ছি, হ্যাঁ, সেটা খুব সুন্দর, আমার একটা দারুণ পাবলিকেশন করে ফেলেছি। এই ব্যাকআপ গুলো থাকলে আমার মনে হয় সে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকজন কোশ্চেন করেছে যে হাই স্টাডির জন্য যে আমরা দেশের বাইরে যাওয়ার পরে প্রথমে আমার সেখানে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? আরেকবার রিপিট করবেন মাহফুজ ভাই, আমি শুনতে পাইনি। হ্যাঁ, বলছে যে আমি হাই স্টাডির জন্য বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমাকে ওখানে যাওয়ার পরে প্রথমে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে? ও আচ্ছা, ফার্স্টে হচ্ছে একদম একা একটা তারপর একটা কালচারাল শক। একা মানে কেউ যদি সাপোর্ট থাকে বা কেউ যদি চেনা জানা থাকে ওখানে, যে আপনাকে রিসিভ করতে গেল বা করতে গেল, তখন অনেকটা ইজি হয়ে যায়। প্রথমেই গিয়ে একটা ধাক্কা খাওয়া, ওদের ট্রেন সার্ভিস কিভাবে ইউজ করব বা কিভাবে টিকিট কাটবো, কিভাবে করব, এরকম অনেকেই থাকে। ইউনিভার্সিটিতে কোথায় গিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করব, তারপরে ক্লাসরুম চেনা, হ্যান ত্যান। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক হেল্প থাকে, ওদের অনেক ভলেন্টিয়ার থাকে যারা নতুন স্টুডেন্ট, তাদের অনেক হেল্প করে, এইটাই থাকে। আবার অনেকে পিক আপ সার্ভিসও থাকে ইউনিভার্সিটি থেকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন আসে ওই ইউনিভার্সিটির ওই ভলেন্টিয়ার স্টুডেন্টগুলি পিক আপ করে নিয়ে আসে। তো এরকম, কিন্তু তারপরও অনেক মেইন প্রথম যেটা শখ সেটা হচ্ছে একদম কমপ্লিট নিউ একটা জায়গাতে একদম একা সবকিছু করা, এটা একটা শখ। আর একটা হচ্ছে যে কি বলে, লার্নিং একটা ব্যারিয়ার, একটা বড় গ্যাপ। আন্ডারগ্রেডের পর মাস্টার্সে কিন্তু একটা অনেক বড়, আমার কাছে যেটা মনে হচ্ছে, ইভেন আমি ইউকেতেই আন্ডারগ্রেড মাস্টার্স করেছি, তারপর একটা বিগ জাম্প ছিল, যে মাস্টার্সে গিয়ে ওরা অনেক কিছু মানে 95%ই ধরে নেয় যে আমি এগুলা সবকিছু জানি। অনেক টার্ম আছে যেগুলা ইউজ করে, আমি যদি ওগুলার মানে আমার নলেজ না থাকে, তখন হচ্ছে আমি একদম কমপ্লিটলি একদম একটা প্রবলেম পড়বো। তো যখন আপনার মানে একটা লার্নিং গ্যাপ থাকবে, যে আপনি দেখা যাচ্ছে অত সবকিছু বা দেখা যাচ্ছে অত কিছু আন্ডারগ্রেডে অনেক কিছু কাভার হয়নি, তখন ইউনিভার্সিটিতে গিয়ে ওখানে গিয়ে একটা ধাক্কা খাওয়া হয়। আর হচ্ছে আপনার আর কমিউনিকেশন একটা বড় অবস্টেকল। বিদেশিদের সাথে কমিউনিকেট করা, ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, তারপরে টিচার্সদের সাথে কমিউনিকেট করা। টিচার্সরা অনেক ফ্রেন্ডলি হয়, এবং সব রকম কোয়েশ্চেন্স, ওদের অফিস আওয়ার থাকে প্রত্যেক সপ্তাহে, এই আওয়ারে যখন তখন আপনি গিয়ে আপনি অনেক কিছু ডিসকাস করতে পারবেন, প্রবলেমস। তো আমাদের অনেকেই যাচ্ছে অনেক কিছু ভয় পায়, অনেকেই করে। তো কমিউনিকেশন স্কিলস খারাপ হলে তখন এগুলো দিয়ে হচ্ছে কমিউনিকেট করা যায় না।
আর আরেকটা হচ্ছে আপনার পার্ট টাইম ওয়ার্কের ক্ষেত্রে প্রথমে যেই তো পার্ট টাইম ওয়ার্ক পাবেন না, অনেক অনেক মাসের সাপোর্ট নিয়ে যেতে হবে, টাকা পয়সা, যে আমি অ্যাটলিস্ট 6 মান্থস মাথায় রাখবো যে আমি হয়তোবা কোনো জব পাবো না। যদি এরকম মনে করেন আপনি জার্মান বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে গেছেন অনেকটা, তারপরেও গিয়ে দেখাচ্ছে একটা মাথায় রাখতে হবে যে আমি যেই যাবো আর পরের দিনই একটু সিভি ড্রপ করে কয়েকটা দোকানে তারপর আমি জব পাবো, এরকম না, একটা রাখতে হবে। তো অনেকে ধাচ্ছে ওরকম আশা নিয়ে যায়, তখন ওইটা আশাটা আর পূরণ হয় না, তখন একটা বড় বিপদে পড়ে। আর ওই যে স্যার যেটা বললেন যে ওখানে কেউ দেখবে না, সবকিছু ইউ আর অন ইউর ওন বেসিক্যালি। তো ওইভাবেই করে যেতে হবে যে হ্যাঁ আমি এরকম সবকিছু প্ল্যানিং থাকবে যে আমি যখন এরকম প্রবলেমে পড়বো তখন আমি কি করব। তো যখন সবকিছুর প্ল্যানিং থাকবে যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তখন হয়তো প্রবলেম হবে না এই অবস্টাকেল গুলি। কিন্তু এই যে এগুলি হচ্ছে মেইন অবস্টাকেলস, লার্নিং, এই জব, তারপরে হচ্ছে কমিউনিকেশন, আর হচ্ছে প্রথম যে কালচারাল শক, যেটা আমার কাছে মনে হয়। স্যার যদি একটু অ্যাড করেন। হ্যাঁ, আমারই তো বিরাট গল্প আর কি। এখন গুগল হওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার, আমি অনেক মানে আমি যে সময় ইতালিতে যাই সেই সময়ে আমার কাছে কিন্তু স্মার্টফোন ছিল না, বাটন ফোন ছিল। তো বাটন ফোন, এবং আমি যাই মিলান সিটিতে তখন নেমেছি হলো রাত 9টার সময়। রাত 9টার সময় মানে তখন ওই সময় কখন গেলাম, বেশ 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 রাত আর কি। শীতের রাত্রে 9টার সময় ওরা কেউ থাকে না। গ্রীষ্মের রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা কোনো ব্যাপার না। তো যা হোক, প্রথমে বাইরে গেলে প্রথম যে জিনিসটা আমি বলবো যেটা জানার দরকার সেটা হচ্ছে বেসিক কিছু কথা, উচ্চারণ ঠিক না হলেও সেগুলো লিখে নিয়ে যাওয়া। যে অ্যাট এনি টাইম কি হবে আমি জানি না, আমি আমার পথ ভুলে যেতে পারি, আমার মোবাইল ফোন কাজ না করতে পারে, আমার নেটওয়ার্ক না থাকতে পারে, ওখানে ইন্টারনেট কাজ হচ্ছে না, অনেক প্রবলেম, আমি আমার ফ্রেন্ডকে কল করব, আমি আমার ফ্রেন্ডকে কলে পাচ্ছি না, ঠিক আছে, সামহাও কোথাও মিসিং হয়েছে। সুতরাং আমি যেন তাদের নেটিভ, আমি যাকে কাছে পাবো তার কাছ থেকে, ড্রাইভার হোক, হেল্পার, মানে ওখানে তো আর হেল্পার নাই, যার কাছ থেকেই হোক, বা পুলিশ খুব হেল্পফুল, তাদের হেল্প পাওয়ার জন্য অ্যাটলিস্ট বেসিক কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ গুলো আমি আমার ফ্রেন্ড বা আগের থেকে নেট থেকে দেখে যাব যে আমি অমুক জায়গায় যেতে চাই, আমি এইভাবে খুঁজছি, আমার ফ্রেন্ড অমুককে কল করতে চাই, এই জিনিসগুলো নোট করে লিখে নিয়ে যাব, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে প্রিপারেশন রাখতে হবে যে কোনো জায়গায় যাওয়ার পথে প্লেন লেট হতে পারে, আমি আমার গাড়ি মানে আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা না পেতে পারি। সুতরাং ওখানে প্রিপারেশন রাখতে হবে যে আমার কাছে সেই ধরনের রাখতে হবে। সে যদি আমার ক্রেডিট কার্ড থাকে ভালো, না হলে সেই ধরনের কারেন্সি এক্সচেঞ্জ রাখতে হবে, যেন আমি সেখানে সাডেনলি কিভাবে এই যে হোটেল বুকিং বা হোটেলে থাকা, সাডেনলি কি ইনস্ট্যান্টলি আমার কি স্টেপ নিতে হতে পারে, সেই জিনিসগুলো শেয়ার করে দেওয়া, যে আমি সেখানে আশেপাশে হোটেল কোথায় আছে সেটা খুঁজে বের করা, বা সেখানে বুকিং দিয়ে সেখানে যাওয়া, সেখানে ওঠা, এই জিনিসগুলো। 3 নম্বর হচ্ছে যখন মানুষ যায় তখন খাবার দাবার, চরম টার্ড প্লেনের ভিতর যা খাবার দেয়, যারা বেশ কয়েকবার যাই অভ্যস্ত তারা আসলে খেতে পারে ভালো, আর যারা কেবল যায় তাদের মানে ওরকম ভালো অভ্যাস থাকার কথা না। সো খাবার দাবারের একটা ব্যবস্থা যদি একটু পাশে রাখা যায়, বা ওখানকার ব্রেড জাতীয় কিছু সাথে রাখা। হ্যাঁ, নেট সংযোগ তো এখন আছেই, এই জিনিসগুলো। আর ওখানে যে যাব, ওখানে যাওয়ার সাথে সাথে আমি খুঁজে বের করব যে আমার আশেপাশের বা আমার কমিউনিটির বা আমার দেশের অ্যাটলিস্ট 2-1 জনের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাওয়া আশেপাশে। কারণ অনেক সময় দেখা যায় অনেক দূরে আছে, বাট সে হেল্প করতে পারবে না, ওখানে আসতে পারবে না, যেভাবেই হোক কারো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাওয়া, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন স্টুডেন্টদের ভিতর থেকে আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। জি স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে ডিসিশন নিয়েছি যে আমি জার্মানিতে যাব হায়ার স্টাডির জন্য, মাস্টার্সের জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমি স্টুডেন্ট জব করতে চাই ওই জায়গায় স্টাডির পাশাপাশি, তো আমি ভাবছি যে যদি আমি ওয়েব ডেভেলপমেন্টটা এখনই শিখে যাই তাহলে কি স্টুডেন্ট জব হিসেবে ওয়েব ডেভেলপমেন্টটা আমার কোনো কাজে আসবে? জার্মানিতে না, আপনি দেখবেন আপনি যখন খুঁজবেন তখন হচ্ছে এদের হচ্ছে অনেক আন্ডারগ্র্যাড থাকে, যেগুলিতে হচ্ছে কোম্পানির সাথে আপনি জব করবেন, আবার হচ্ছে আন্ডারগ্র্যাড করবেন, ওগুলো একটু লেংদি, অনেক ইউনিভার্সিটিতে আছে। তো
আপনি যদি এই যে ওয়েব ডেভেলপমেন্ট অলরেডি ট্রেনিং নিয়ে যাচ্ছেন এবং দেখেন যে কোনো এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেগুলাতে এরকম জয়েন্ট ওয়ার্ক এন্ড স্টাডি প্রোগ্রাম, ওখানে দেখবেন যে কোনো কোম্পানি যদি ওয়েব ডেভেলপমেন্টেরই থাকে, যে আমরা কোনো স্টুডেন্ট, কারণ ওদের জন্য এটা অ্যাডভান্টেজ, কারণ স্টুডেন্টদের তো কম স্যালারি দিতে হয়। আবার আপনার জন্য একটা অ্যাডভান্টেজ যে আপনি ওখান থেকে জাস্ট আপনার খরচের টাকা, মানে ওদের সেই তুলনায় আপনার আবার থাকা খাওয়ার যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি স্যালারি দেয়। তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে এরকম আছে কিনা, যে কোনো কোনো কোম্পানি আছে কিনা যারা হচ্ছে এরকম ওয়েব ডেভেলপার লাগবে, এবং তাদের আবার এই কোনো ইউনিভার্সিটির সাথে সেই কোম্পানির সাথে আবার জয়েন্ট কোনো আছে কিনা, কি বলে, এরকম প্রোগ্রাম আছে কিনা, যে ওই কোম্পানিতে এরকম চাকরি করে করে এইখানে এই ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম কমপ্লিট করতে পারবো। জার্মানিতে এই জিনিসটা একটা খুব সুন্দর জিনিস, যেটা হচ্ছে এরকম অনেক অপরচুনিটিস আছে, এবং বেশিরভাগই হচ্ছে আপনার এরকম কি বলে কম্পিউটার সায়েন্স বা এই সায়েন্স সেক্টরে, মানে বিজনেস ফাইন্যান্স খুব কম আছে। তো ওইটা জাস্ট দেখে আপনার করতে হবে। কিন্তু আপনি যদি আবার এরকম করে যান যে আমি আন্ডারগ্র্যাড করলাম আর সেই সাথে আমি ওয়েব ডেভেলপমেন্ট জবস খুঁজবো, সেই ক্ষেত্রে ওইটা চ্যালেঞ্জিং। আপনি এখন ওই যে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলস কতটা ভালো সেটা ম্যাটার করবে। সব ক্ষেত্রেই আপনার এই যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা চলে আসে। আপনি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে স্পিকিং কান্ট্রিতে যাবেন, তখন আবার তো কোনো সমস্যা নেই। হচ্ছে যদি ওরা এরকম স্টুডেন্টদের হায়ার করে, আপনার তো স্টুডেন্ট ওয়ার্কিং আবার একটা লিমিট আছে যে 20 আওয়ার্স বা 25 আওয়ার্স এর বেশি উইকে কাজ করা যাবে না। যদি ওইরকম টাইমের জন্য এরকম হায়ার করে বা করে, তখন তো অবশ্যই আপনার জন্য ভালো। কিন্তু বেস্ট হবে যে ওই প্রোগ্রামগুলি যদি দেখে যান, যে ইউনিভার্সিটির সাথে জয়েন্টলি ওয়ার্ক এবং স্টাডি প্রোগ্রামস সেগুলি। এই তো স্যার কিছু অ্যাড করতে পারেন। এখানে আমার আসলে আর কিছু বলার নেই। হ্যাঁ, ডক্টর সিদ্দিক যা বলেছেন আসলে ওইটাই আর কি। কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যদি হয়, তাহলে সে যদি মনে করে যে আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে কি করবে, জার্মান বসে পৃথিবীর যে কোনো জায়গার জব করে দিতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের মতো কাজ, তাই না? কিন্তু জার্মানির কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে চায়, বা ইতালির বা ফ্রান্সের বা স্পেনের, তাহলে এরা কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু প্রিফারেন্স দেবে তাদের ল্যাঙ্গুয়েজকে। ওদের ওয়েবসাইট গুলো সব কিন্তু শো করবে যে জার্মান ল্যাঙ্গুয়েজে, এরপরে সেটাকে ট্রান্সলেট আসবে যে ইংলিশে ট্রান্সলেট করতে চাও কিনা। তার মানে দুইটা ল্যাঙ্গুয়েজেই ওখানে যথেষ্ট থাকতে হবে, এবং এত সহজে ওদের ওয়েবসাইট গুলো ডেভেলপমেন্টের কাজ মানে ছোটখাটো কেউ দিতে পারে, বাট সেগুলো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হয়তো করা যেতে পারে। তাছাড়া সো ডিফিকাল্ট আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। আসলে আমরা সরি, জাস্ট একটা, মানে যে খুব ভালো পার্ট টাইম ওয়ার্ক পাবেন এই আশা করে যাওয়া আসলে খুব বোকামি। পার্ট টাইম জবে যে স্যার যেটা বললেন যে আসলে মাথায় রাখতে হবে সব রকম জব করতে আপনি ইচ্ছুক, যে ক্লিনিং থেকে শুরু করে সবকিছু। তো সেই ক্ষেত্রে তখন যাচ্ছে। তারপরে যে এখন করোনার কারণে সিচুয়েশন আরো ডিফিকাল্ট, জবের নাম্বার এখন অনেক কম। তারপরে ওই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আপনার ল্যাঙ্গুয়েজের দক্ষতা কতটুকু সেটাও ম্যাটার করবে। তো হ্যাঁ। আর কেউ কি কোনো কোশ্চেন করবে? আসিফ হায়াত, বলো। জি স্যার, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে মানে সিভির ক্ষেত্রে অথবা এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রোগ্রামিং স্কিলটা কতটুকু অ্যাডভান্টেজ দিবে? ডক্টর সিদ্দিক। প্রোগ্রামিং স্কিলস আপনার এগুলা তো মানে সবই তো মানে কি বলে প্রি মাস্টার্স কি বলে কোয়ালিফিকেশনের মধ্যেই পড়ে। এটা তো আপনি হচ্ছে সিভিতেই করতে পারবেন যে আমার প্রোগ্রামিং স্কিলস এত বেশি, আমি এত বেশি ট্রেইনড, হ্যান ত্যান। তখন ওরা যদি আপনার মাস্টার্সের ক্ষেত্রে এটা রেলেভেন্ট হয়, তাহলে তো এটা অবশ্যই একটা পজিটিভ এক্সপিরিয়েন্স। কিন্তু প্রোগ্রামিং স্কিলস সম্পর্কে মনে হয় স্যার বেশি বেটার বলতে পারবেন।
না ঠিক আছে, কিন্তু প্রোগ্রামিং স্কিলস বলতে আমি আসলে যেটা বোঝাতে চাই যে স্কিলস প্রমাণ হবে তার কাজের দ্বারা, তাই না? তো আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরকে মানে করব, অ্যাডভাইস করব যে এই কাজ প্রমাণ করার এখন দারুণ একটা প্ল্যাটফর্ম আসছে, গিটহাব। তোমরা যারা প্রোগ্রাম করবে বা প্রজেক্ট বা থিসিস যা করবে না কেন, যে আমি নিজের মতো ওই কোডার্স যে আছে তাই না, ওখানে আমি নিজে প্রবলেম সলভ করি। এর জন্য প্রোগ্রামিং স্কিল যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ভালো হয় আইদার ম্যাটল্যাব টুলস, অথবা সবচেয়ে বেশি ভালো হয় যদি বর্তমানে পাইথন। সে যে কোনো প্ল্যাটফর্মে করা যায়, বাট পাইথন বা ম্যাটল্যাবের মতো, বিশেষ করে আমি এখন ইনসিস্ট করব পাইথনের জন্য, অধিকাংশ জায়গায় এরা পাইথন এখন সার্চ করে, এইটার উপর গুরুত্ব দিতে হবে। এবং পাইথনের কোডগুলো গিটহাবে আপলোড করতে হবে। গিটহাবে আপলোড করলে কি করবে, যে গিটহাব থেকে কিন্তু চেক করা যাবে যে এই কোডে এর কন্ট্রিবিউশন কতটুকু, অথবা কেউ প্রোগ্রামিং স্কিলস বিভিন্ন ধরনের অনলাইন প্রবলেম সলভ করছে সেগুলো সেখানে যোগ করতে পারে, ঠিক আছে? সেটা রিসার্চের জন্য আমি যতটুকু দরকার ততটুকু ওখান থেকে প্রমাণিত হবে যে হ্যাঁ সে প্রোগ্রামিং স্কিলে এরকম ভালো, সাথে সাথে আরো কিছু জিনিস সেখানে অ্যাড করতে হবে, যেমন মেশিন লার্নিং এ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেটাতে প্রিপেয়ার করে, অথবা ডেটাবেস ম্যানেজমেন্টে, অথবা একটু আগে যে প্রশ্ন করলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। হ্যাঁ, পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আবার পাইথন বা এইদিকে ম্যাটল্যাব জানার দরকার নেই, তাহলে তার পিএইচপি মাইস্কেল ওদিকে আরো যত ওয়েব ডেভেলপার যত টুলস বা ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই জিনিসগুলো সেগুলো গিটহাবে সবগুলো করার জন্য, অনলাইন প্ল্যাটফর্মে করার জন্য আমি সাজেস্ট করব। তাহলে এটা যেখানে দেয়া যাবে সে দেখে নিতে পারবে যে হ্যাঁ তার কন্ট্রিবিউশন কতটুকু। ওকে, এবং এটা অবশ্যই কাজে লাগবে, একটা ভালো দিক মাস্টার্সের জন্য। এবং বেশি করে ছোট ছোট প্রজেক্ট করা, ছোট ছোট প্রজেক্ট গুলো যদি দেখা যায় যে আমি এই ধরনের প্রজেক্ট করেছি, এটা আমার নিজের ইনোভেটিভ আইডিয়া, হ্যাঁ ইনোভেশন, এটা প্রমাণ করতে পারলে ভালো। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনারা অনেক সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার ভিতরেও আমরা প্রায় অলমোস্ট 2 আওয়ার্স আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আমাদের ছাত্ররা অনেক উপকৃত হয়েছে। আসলে আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই, তো এদিক থেকে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি স্যার। ভবিষ্যতেও আমরা যদি এরকম প্রোগ্রাম করতে চাই আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবো, আশা করি আপনারা আমাদের হেল্প করবেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসলে আমাদের প্রোগ্রামটা মনে হয় আমরা যতটুকু জানতে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আমরা জানতে পেরেছি। আমাদের স্টুডেন্টদের অনেক এটা হেল্প করবে। যদি এই হেল্পের কারণে যদি কোনো একটা স্টুডেন্টও আমরা বাইরের দেশে হায়ার স্টাডির জন্য পাঠাতে পারি বা যেতে পারে, তাহলে হয়তো তারা সারা জীবনে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে যে আপনাদের আজকের এই মোটিভেশনাল স্পিচের কারণে হয়তো তারা তাদের ক্যারিয়ারটাকে অন্যভাবে নিতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট হয়তো আরো অনেক প্রোগ্রাম আপনাদের মাধ্যমে আমরা করতে চাই, সে সময় হয়তো আপনাদের সাহায্য পাবো আমরা। থ্যাংক ইউ সো মাচ অলসো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ইনভাইট করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করি না, মানে ফেসবুক টেসবুক এগুলি। তো আপনারা যদি জাস্ট ছোটখাটো যদি কোনো প্রশ্ন থাকে বা স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে জার্মানিতে আসার ক্ষেত্রে বা ইংল্যান্ডে যাওয়া, আমি এই দুটা দেশ সম্পর্কে বেটার জানি কারণ আমি এই দুটা দেশে পড়াশোনা করেছি, তাহলে আমাকে ডিরেক্টলি ইমেল করতে পারেন আমার ইউনিভার্সিটি ইমেলে। আমি মাহফুজ ভাইকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। মাহফুজ ভাইয়ের কাছ থেকে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আমার ইমেল। তো জাস্ট স্পেসিফিক যে আমি স্যার না, আপনাদের জাস্ট ভাইয়া বললেই হবে, যে ভাইয়া এই ক্ষেত্রে একটা মনে হচ্ছে যে এটা প্রবলেম, বা আমি ইউনিভার্সিটিতে দেখলাম এটাই, তো আমি কি করব এখন, এরপরে কি করতে হবে আমি বুঝতে পারছি না। এরকম জটিল কোনো বিষয়ে কোনো জায়গায় আটকা পড়ে গেলে তখন আমাকে ইমেল করলে আমি I'll try my best to give suggestions. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। No problem. Thank you very much. থ্যাংক ইউ। এবং Thank you. I feel proud to be to participate in this webinar with young scholar Dr. Abu Bakar Siddiq from Germany. I'm really so much happy, and I will be happy again if we have some opportunity in future, okay, to discuss with him. Thank you so much. And also thanks to the organizing committee of this webinar, especially Mahfuzur Rahman and Anisur Rahman Shajib.
হ্যাঁ, অনেক 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 ভালো একটা ইনিশিয়েটিভ। খুব অনেক সুন্দর এবং হ্যাঁ। আচ্ছা, সবাইকে ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখা হ্যাঁ, হবে। শুভরাত্রি। বাই। আহ, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।